আমার মোবাইল খুব একটা অদ্ভুত জিনিস। আমার মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার আছে, কারণ আমি আসলে স্বনামে সেভ করা না, বিভিন্ন জনকে বিভিন্ন কোড নামে সেভ করা। ফলে একটা কথা আমার প্রায় শুনতে হয় যে যদি আমার ফোন হারায় যায় তাহলে এই ফোন খুঁজে পাবো কীভাবে, কেউ তো ওখানে গেস করতে পারবে না। সো এরকম জাকেরিয়া করিম সৈকত, ওনার নাম আমার ফোনে সেভ করা হচ্ছে শৌখিন নামে। সো কেন শৌখিন নাম এটা আমি ঠিক জানতাম না। ওনার দেখেই আমার চেহারাটাই কেমন যেন শৌখিন শৌখিন মনে হইতো। পরে জানলাম যে মানে হয়তো এটা কনফার্মেশন বায়াস হবে বা যে কোনো কারণে হোক, পরে দেখলাম যে উনি আসলে একজন শৌখিন প্রকৃতির মানুষ। উনি হচ্ছে বিভিন্ন দেশের টাকার নোট সংগ্রহ করে। ওনার সাথে সর্বশেষ যেদিন আমি ওই ধানমন্ডি সাদাসে একটা রেস্টুরেন্টে বসে খাইতেছিলাম, সেই দিন আমাকে একটা উজবেকিস্তান বা কাজাকিস্তান কোনো একটা দেশের নোট দিছিল এবং জানলাম যে ওনার কাছে প্রায় 60-এর বেশি দেশের টাকার নোট আছে। এর বাইরে আরও বিভিন্ন শখ হয়তো ওনার আছে, বাট আমি যেটা জানি যে উনি হচ্ছে একজন সিনেমা প্রেমী। নানা ধরনের সিনেমা দেখা ওনার শখ, বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো ওনার শখ, পাহাড় ট্রেকিং করা ওনার শখ। সো এত শৌখিন একজন মানুষ, সো এত শখের ভিড়ে উনি আসলে এই শখগুলোকে কীভাবে ইন্টিগ্রেট করে এবং এই ক্যাপিটালিস্ট জীবনযাপনে টিকে থাকে, এটা আমার মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং জায়গা। বিশেষ করে শখের প্রতি আমার একটা বিশেষ ফ্যাসিনেশন আছে। আমি বলি যে আসলে শৌখিন মানুষের সংখ্যা কমে গেলে সেই সমাজে আসলে রুচির অধঃপতন হয় এবং তখন হচ্ছে ভোগবিলাসের প্রতি মানুষের আগ্রহ এবং ব্যবহার বাড়ে। ফলে তখন হচ্ছে সব অরুচিশীল জিনিসপত্রের হয়তো প্রাদুর্ভাব ঘটে। তো সেই জন্য মনে হলো যে শৌখিন বিষয়টা নিয়ে যখন কথা বলবো, এবং যার নাম আমি ফোনে শৌখিন দিয়ে সেভ করে রাখছি, সেই সৈকত ভাইয়ের সাথেই বসি না। সো গত বছর থেকে ওনাকে বলতেছি, কিন্তু ওনার কথা হচ্ছে যে উনি ক্যামেরার সামনে শাই ফিল করে, সো উনি আসবে না। তো বললাম যে আপনি যেহেতু জীবিত মানুষ, ক্যামেরার সামনে আসলে আপনার সাথে কথা চালা নিতে পারবো, আপনি আসেন। এবং এটা নিশ্চিত যে আপনার এই পডকাস্ট দেখে আপনাকে কেউ সিনেমায় অপু বিশ্বাস বা বুবলি বিপরীতে কাস্টিংয়ের জন্য প্রস্তাব দেবে না। সো এইটা যখন বললো তখন বললো ঠিক আছে, তাহলে তাসনিয়া ফারিনের সাথে করে কিনা দেখতে পারো। তো দেখা যাক আজকের এপিসোডের পর তাসনিয়া ফারিনের বিপরীতে নাকি কেউ কাস্টিং করে কিনা। না করলে কোনো সমস্যা নেই, বাবুর সাথে থাকলোই। সো হিমেলের পছন্দের তালিকাগুলা এখন মানে কাব্যিক ভাষায় বলে দিল, এরকম কোনো কথাই হয় নাই। অপু বিশ্বাস, বুবলি, তাসনিয়া ফারিন। এনিওয়ে, আচ্ছা, সো ভাই প্রথমে আপনার সাথে আমি যেটা বলতে চাই যে আপনি এই যে আপনার তো 60টার বেশি বলতেছিলেন যে আপনার 60-এর বেশি দেশের টাকা আপনি সংগ্রহ করেছি আর কি। মানে ছোটকাল থেকে শখ ছিল। স্কুল লাইফে আসলে কি করতাম, পড়ালেখাটা ছিল সেকেন্ডারি জিনিস। আসল জিনিস ছিল কয়েন, স্ট্যাম্প, খেলাধুলা। তো তখন থেকেই কয়েন জমানো, টাকা মানে পেপার নোট এগুলো জমানো হতো। 60টা দেশ প্লাস হচ্ছে কিছু অ্যান্টিক কয়েন, লাইক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আমার কাছে সবচেয়ে প্রাচীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা আছে সেটা হচ্ছে 1835 সালের একটা কয়েন। এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা, যেটা সুলতানি আমলের কয়েনও আছে। এরকম একটা আগেই সংগ্রহ বেশি করতাম, তো পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে হ্যাঁ সংগ্রহটা। তো আমি আসলে আপনার ওই জিনিসটাই জিজ্ঞেস করতে চাইতেছিলাম যে যখন আপনি ছোট ছিলেন তখন তো নিশ্চয়ই ট্রাভেলও করতেন না, বা ওইরকম ট্যুরিস্টদের সাথে আপনার দেখাও হতো না, তাইলে ওই বয়সে এই এত বিদেশি টাকার নোট কেমনি পাইছেন? স্ট্যাম্প না হয় পাওয়া যায়, নোট কোথায় পাইছেন? সেটা হচ্ছে, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন। সেটা হচ্ছে আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। তো ওখানে আমাদের ক্লাসের অনেকেই কয়েন কালেক্ট করতেন। আর আমার প্রচুর রিলেটিভস যারা কিনা দেশের বাইরে থাকতেন, হয়তো আমেরিকা থাকতেন, সৌদি আরবে থাকতেন, তারপর হয়তো সিঙ্গাপুর ওই সময় অনেকে থাকতেন। তো তারা যখন আমাদের বাসায় বেড়াতে আসতেন এবং আমি জানতাম যে বিদেশ থেকে আসছে, আমাকে উপহার হিসেবে আমার আগ্রহের কথা বিবেচনা করে তারা আমাকে কয়েন দিত। আর যে কয়েনগুলো আমার কাছে বেশি থাকতো আমি সেটা আবার আমাদের স্কুলের অন্য ফ্রেন্ডদের সাথে এক্সচেঞ্জ করতাম। এভাবেই আসলে মানে ছোটবেলায় মানে সংগ্রহশালাটা বেড়ে গেছে আর কি, এক্সচেঞ্জের মাধ্যমে। সো তার মানে আপনার সাথে মানে আপনার ফ্যামিলি নেটওয়ার্কে ছোটবেলাতেই হচ্ছে যারা বিদেশে যাতায়াত করতে এরকম মানুষ ছিল প্রচুর। আচ্ছা, তো এদের আপনি কীভাবে পাইছেন? মানে আমার রিলেটিভস প্লাস হচ্ছে আমার বাবা
সমাজ সেবক বলা যায়, বা সামাজিক যোগাযোগটা ওনার অ্যাভারেজের চেয়ে বেশি, সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত বেশি। তো সে কারণে আমাদের বাসায় অ্যাভারেজের তুলনায় বেশি মানুষজনের আসা যাওয়া ছিল। তো অনেক এমনও ছিল যে আগে তো আসলে ঢাকায় আমরা যখন ছোট ছিলাম এখনকার মতো এত ঘনবসতি ছিল না। এমনও অনেক মানুষজন ছিলেন যারা কিনা ঢাকায় এসে প্রথম দিন আমাদের বাসায় থাকতেন, পরে তারা গ্রামের বাড়ি চলে যেতেন। তো এইরকমও অনেক ঘটনা আছে আর কি। এরকম আমাদের একটা মানে মিডল ইস্ট বেশি, তো ওখান থেকেই সংগ্রহগুলা বা শখটা পূরণ করার সুযোগ। তো আপনার এই সেটআপটাকে যদি আমি একটু ম্যাক্রো স্কেলে রিডিজাইন করি, সেক্ষেত্রে আপনার বাবাকে যদি সম্রাট বাবুর জায়গায় বসি, তো আপনি তো মনে হয় হুমায়ুনের সাথে খুব ভালোই ম্যাচ করে যান না, শুধু আফিম খাওয়াটা বাদ দিয়ে। হুমায়ুন আফিম খেত অনেকেই বলে না, সেটা কেন? কারণ হচ্ছে বাবরের বিষয়টা তো ভিন্ন। মানে আমি বলতেছি যে আপনার বাবা যথেষ্ট প্রভাবশালী ছিলেন, যেটা আপনার কথা থেকে মনে হচ্ছে, তার অনেক যোগাযোগ ছিল, সেই জন্য বললাম যে একটু ম্যাক্রো স্কেলে যদি রিডিজাইন করি। সো বাবর এবং হুমায়ুন কোনো রকম কোনো ম্যাচ করে না তো? মানে হুমায়ুন তো আসলে সম্রাট হওয়ার মতো কোনো রকম কোনো যোগ্যতা ছিল বলে তো আমার মনে হয়। অবশ্যই আছে সম্রাট। হুমায়ুন এবং জাহাঙ্গীর। সম্রাট আমি একটু বলতে চাই, আমি ইতিহাসের একজন মানে ইতিহাসপ্রেমী মানুষ, ইচ্ছা করে এই জন্য এই জায়গাটা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো সেটা হচ্ছে সম্রাট হুমায়ুনকে কোনোভাবেই মানে সো কল রিচ কিড বলা যাবে না। মানে তুমি যেটা মিন করতে চেয়েছো যে মানে হুমায়ুন একজন রিচ কিড, মানে বাবর সাম্রাজ্য তৈরি করেছে, হুমায়ুন মানে আফিম খেয়ে আমি তাহলে একটু অন্যভাবে জিনিসটাকে কয়নেস করি। হুমায়ুন, তারপর হচ্ছে জাহাঙ্গীর, এবং হচ্ছে শাহজাহানের ছেলে যে দারাশুকো, এই তিনটা পার্সনের মধ্যে যদি আমরা কোরিলেশন করি, ওই জায়গা থেকে দেখছি আসলে যে এরা আসলে ওইভাবে বৈষয়িক না, শাসক হওয়ার জন্য এদের যে ধরনের দক্ষতা থাকা দরকার। যেমন আমি যখন জাহাঙ্গীরকে নিয়ে পড়তেছিলাম, জাহাঙ্গীরকে নিয়ে তার জীবনীকার বলছে যে সে কোনো একটা মিউজিয়ামের যদি দায়িত্বে থাকতো তাহলে তার জীবন খুব সুন্দর কেটে যেত, কিন্তু সে সম্রাট হওয়ার মতো কোনো যোগ্যতা, সেই জায়গা থেকে বলছি, মানে একটা রিস্কিডের জায়গা থেকে বলি। আসলে সম্রাট বা রাজা এদের মধ্যেও অনেক ভাগ আছে। কেউ তো খুব ভালো মিলিটারি লিডার, কিন্তু সে আবার ভালো শাসক না। বাবর একজন ভালো মিলিটারি লিডার। সে ফারগানা থেকে বা আজকের উজবেকিস্তানের একটা অংশ, সেখান থেকে এসে প্রথমে কাবুল দখল করে, তারপর পানিপথের প্রথম যুদ্ধে সে ইব্রাহিম লোদিকে হারানোর পর সে ক্ষমতায় বসে 1525 বা 26 সাল, এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সে প্রথম কামানের বা গান পাউডারের ইউজ করে। তো বাবর একজন খুব নিঃসন্দেহে খুব ভালো মানে ওয়ারলর্ড। বাবর নিয়ে আমার না, আমি আসছি বাবর, যেহেতু আমি হুমায়ুনকে আসবো, বাট হুমায়ুনের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাবর হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বিশাল একটা ব্যাপার তো অবশ্যই, কিন্তু হুমায়ুনের স্ট্রাগল বাবরের চেয়ে বেশি একটা অংশে। কারণ সে রাজার ছেলে হিসেবে বড় হয়, জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে সে কিন্তু বাবরের মৃত্যুর পর যখন ক্ষমতাসীন হয়, সে কিন্তু ক্ষমতাচ্যুত হয় শেরশাহ সূরির সাথে। তো ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার ক্ষমতায় আসা, এই ধরনের ব্যাপারটা কিন্তু খুব টাফ। এটা অনেক গ্রেট মিলিটারি লিডাররা কখনো পারে নাই। আমরা নেপোলিয়ন বোনাপার্টের কথা যদি দেখি, ওয়াটারলু যুদ্ধে হারার পর সে কিন্তু অনেক চেষ্টা করেছিল যে আবার ফ্রান্সে গিয়ে আবার ক্ষমতা দখল করা, বাট সে কিন্তু পারে নাই, বা অনেকেই পারে নাই। কিন্তু ইতিহাসের এই অধ্যায়টা, এটা কিন্তু তোমার হুমায়ুন করে দেখিয়েছে। আর সো এখানে আর কি আমার মনে হয় ব্যাপারটা রিলেভেন্ট না আর কি। সো তাহলে আপনার সাথে হুমায়ুন ম্যাচ করে না, তাহলে কি আপনার সাথে জাহাঙ্গীর ম্যাচ করে? যদি এখন আমি কখনো ভাবি নাই, আপনার বাবাকে যদি এখন আমি আকবরের জায়গায় বসাই, তাহলে জাহাঙ্গীরের সাথে মানে আপনার ম্যাচ করে যায় না? মানে যদিও আপনি ড্রিঙ্ক করেন না, কিন্তু এই যে আপনি কাব্যপ্রেমী, শখ টক আছে। শখের সাথে এখানে একটা বিষয় আছে, মানে আমাদের পারসেপশন, অ্যাভারেজ পিপলের যে পারসেপশন, সেটা হচ্ছে যে শৌখিন হতে হলে ধনী হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক। আমার যদি টাকা পয়সা না থাকে, আমি কিভাবে দেশ বিদেশ ঘুরবো? আমার যদি টাকা পয়সা না থাকে, আপনি তো কাইন্ড অফ রিস্কিডি।
সো তাহলে এই না, সোশ্যাল যে ওটা না, ন্যারেটিভ আমি বলছি হ্যাঁ আমারটা ভিন্ন নয়, কিন্তু শৌখিনতা আমাদের মানে যে বেঞ্চমার্ক আমরা ভাবি এটা, কিন্তু শৌখিন হওয়ার জন্য মানে শৌখিনতার প্রকারভেদ বিভিন্ন রকম আছে। আবার কিছু কিছু শৌখিনতার জন্য আসলে একেবারে টাকা পয়সার দরকারই হয় না। যেমন কেউ যদি প্রকৃতি প্রেমী হয় এবং সে যদি প্রকৃতিতে কাছে নিজেকে মানে হারিয়ে যেতে চায়, সে যদি চলে যেতে চায়, সেটার জন্য তো অর্থের প্রয়োজন হয় না। হ্যাঁ, একটা সিকিউরিটি সবারই লাগে লাইফের, কারণ মনের সুখ না থাকলে তো আর বৃষ্টি দেখে মানে ক্ষুধা মিটবে না, তাই না? মানে যদি অর্থনৈতিক সুখটা না থাকে, তো শৌখিনতার সাথে একটা ন্যূনতম সিকিউরিটির ব্যাপার থাকে, বাট এটার জন্য খুব রিচ হওয়ার দরকার নেই। বা অনেকে তো আছে যে, যেমন তুমি আমার নাম শৌখিন হিসেবে সেভ করেছো, বা আমাকে শৌখিনতার জন্য তুমি নিমন্ত্রণ করেছো তোমার স্টুডিওতে। তো আমার কাছে তুমি যে বলতে না আসেন আসেন ভাই আসেন, মানে আমার কাছে শাইনেস না, সেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আমার কাছে নিজেকে আসলে শৌখিন কখনো মনেই হয় না। মানে ওটা নিয়ে আমি কখনো ভাবি নাই, মানে এটা যে এমন কিছু হতে পারে। বা আপনি তো যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার আপনার একটা কোম্পানি আছে, ফলে আপনার তো পিপল বিহেভিয়ার দেখতে হয় এবং আপনার একটা বড় সার্কেল মেনটেন করতে হয়। তো আপনি বলেন যে আপনার চেনা এরকম, আপনার বয়স তো 40+, এরকম 10 জন মানুষ কে আছে যার কাছে 60টার বেশি দেশের আছে, মানে টাকার নোট আছে? আমার পরিচিত এখনকার নেটওয়ার্কে কারো নাই, বাট আমি যখন ছোট ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, স্কুলে পড়তাম, কিছু বড় ভাই ছিল আমাদের স্কুলের, তাদের আরও কালেকশন ছিল। তবে হ্যাঁ, অনেকের কালেকশনের রিচ হয়েছিল, তারা কয়েন কিনতো। ওই সায়েন্স ল্যাবরেটরি কিছু দোকানে কয়েন পাওয়া যেত। তো আমি কখনো মানে কিনে কিছু কালেক্ট করাকে আমার কাছে মনে হতো অনেকটা, পরে ওটা যদি রিলেটেড, এটা অনেকটা গেমস খেলার সময় চিট কোড থাকে না, চিট কোড দিয়ে আমি গেমসে জিতে গেলাম, বাট এটার মধ্যে আসলে কোনো আনন্দ নাই বা মজাটা নাই, বা মজা পেতাম না। সেজন্য আমি কখনো, বা সামর্থ্য ছিল না কয়েন কেনার, কয়েনগুলো অনেক দামি ছিল, বাট অনেকেরই ছিল। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 10-এর বেশি? মানে আপনার না 10-এর বেশি না। হ্যাঁ, যেহেতু 10-এর বেশি না, এবং আপনার এত মানে যেহেতু আপনার কাজের সূত্রে এখন অনেক মানুষের সাথে মিশতে হয়, ফলে এখনকার দিন তো আসলে আমাদের মধ্যে ওই অভ্যাসটাই নাই। আমরা যখন স্কুলে পড়তাম তখন 90% আমাদের ফ্রেন্ডরা কেউ স্ট্যাম্প কালেক্ট করতো, কেউ কয়েন কালেক্ট করতো, কেউ বই কালেক্ট করতো। সবারই একটা না একটা কিছু কালেকশন ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেটা আমি দেখি না। তো আমার কিছু ভাতিজা আছে, তাদেরকে অনেক সময় উৎসাহিত করার জন্য, তারা যাতে, যেমন আমাকে অন্যরা দিত যাতে দেশের বাইরে থেকে এসে দিত, তো আমি তাদেরকে অনেক সময় আমার কালেকশন থেকে গিফট করি, তাদেরকে উৎসাহিত করার জন্য, যে তারা যাতে এই শখটা লালন পালন করে বা আগ্রহী হয়। কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন পর যখন আপডেট নেই, তখন দেখি যে তাদের কালেকশন আগের মতোই, কারণ তারা এটাকে গ্রো করতে পারে না, কারণ অন্যরা কেউ করে না। করলে একটা বার্টার ট্রেড, একটা ইন্টারনাল বার্টার ট্রেড হয়, ইন্টারনাল বার্টার ট্রেড দিয়ে তখন কালেকশনটা গ্রো করে। তো ওই ইকোসিস্টেমটা এখন আর নাই, এটা একটা আনফর্চুনেট ব্যাপার। তা এখনকার বাচ্চারা তো আরও সম্ভ্রান্ত। মানে আমরা তো যে স্কুলে পড়তাম বেতন ছিল 25 টাকা, আর এখন তো সবাই ইংলিশ মিডিয়ামেই পড়ে বেশি, ইংলিশ মিডিয়ামের বেতন তো অনেক বেশি। তো এই সম্ভ্রান্তটা তো এখন এটা পালন করছে না। তার মানে শৌখিনতার জন্য আসলে টাকা দরকার, বাট টাকাটাই মূল না, মূল হচ্ছে ইচ্ছা। হ্যাঁ, আমার আসলে ওই পয়েন্টটাই মানে আপনাকে যাওয়ার জন্য বলতেছিলাম, যে আসলে এই যে আমি বিভিন্ন এপিসোডেও অনেকবার বলছি যে শৌখিন মানুষের সংখ্যা কমে যাচ্ছে, এবং এটা যে শুধু বাংলাদেশে কমে গেছে তা না, আমার মনে হয় সারা পৃথিবীতেই শৌখিন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সো এটার সাথে কি উগ্র ডানপন্থীর উত্থানের কোনো যোগাযোগ আছে, নাকি এটার সাথে ক্যাপিটালিজমের কোনো যোগাযোগ আছে? মানে কারণটা কি? অ্যানালিসিসটা কাছাকাছি বলবো আমি। কেন শৌখিন মানুষের সংখ্যা তো কমে যাচ্ছে? সংখ্যা কমে যাচ্ছে, আমি তো প্রায় কাছাকাছি বয়সেরই, ফলে আমি ক্যাপিটালিজমটা এখানে বেশি। ছোটবেলায় দেখছি যে কারো না কারো কিছু না কিছু কালেক্ট করার শখ থাকে, কালেক্ট করা। এখন শৌখিনতার চেয়ে শো অফের শখ বেশি মানুষের। হ্যাঁ, শো অফটা বেশি, বিকজ সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, বা আমাদের জ্ঞান আহরণের যে প্রবণতা,
সেটা আমাদের মধ্যে এখন কমে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো জ্ঞান আহরণের প্রবণতা যত কমবে তখন মানুষ বুঝতে পারবে না যে আসলে শৌখিনতাটা কী জিনিস, বা শৌখিনতার জন্য তো আর কি মানে শৌখিন হওয়ার জন্য তো আর কেউ শৌখিনতাটাকে লালন করে না, সে তার একটা ভালো লাগার জিনিসকে লালন করে, তখন সেটা পরে শৌখিনতায় রূপান্তরিত হয়। তো যখন মানুষের জ্ঞান আহরণের প্রবণতা কমে যাবে, মানুষ যখন সেলফ সেন্টার্ড হবে এবং অতিরিক্ত ভোগবাদী হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তখন তার শৌখিনতাগুলো কমে যাবে। মানে সে একটা ভালো কিছু লালন করা বা লালন করার যে প্রয়োজনীয়তা তার অন্তরে থাকবে না। এটা একটা কারণ হতে পারে, কারণ যত দিন যাচ্ছে আমরা তত সেলফ সেন্টার্ড হচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে যা, বিশ্বের ক্ষেত্রেও তা। যত দিন যাচ্ছে আমাদের এডুকেশন বা রিয়েল এডুকেশন যেটা, সেটা কমছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রল বেশি করছি, আমরা বই পড়ছি না। তো এই সুকুমার বৃত্তিগুলো আমাদের মাঝখান থেকে লোপ পাচ্ছে, এটা হয়তো একটা ব্যাপার। আচ্ছা, আপনি যেটা বলতেছেন এটা তো একটা মানে স্বাভাবিক পর্যবেক্ষণ থেকে যেটা মনে হয় সেটা। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যেহেতু এই জিও পলিটিক্স নিয়ে একটা বড় ইন্টারেস্ট আছে, সো আমার ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার জানার ইচ্ছা যে আসলে সারা পৃথিবীতে এই শৌখিন মানুষের সংখ্যা এত কমে যাওয়ার পেছনে আসলে এই ওয়ার্ল্ড পলিটিক্সের ডাইনামিক্স শিফট হওয়ার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? যেমন সোভিয়েত ইউনিয়ন ভাঙার সাথে কি এই শখের পতনের কোনো সম্পর্ক আছে? আমার মনে হয় না। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন ভাঙার সাথে শখের পতনের সম্পর্ক নাই। আচ্ছা, দুই জিনিস আমি মনে করি। আচ্ছা, মানে শখ লালন করার যে ট্রেন্ডটা ছিল, ওই ট্রেন্ড কমে যাচ্ছে, কারণ আমরা সবাই মানে যেই প্যারামিটারগুলো লালন করলে এটাকে শৌখিনতা বলা হয়, সেটা সেটা আমরা করছি না, আমরা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছি। আমাদের ইন্টারেস্টের জায়গাটা অন্য কিছু হচ্ছে। বা চীনের এরকম জায়ান্ট হয়ে ওঠার সাথে কি কোনো সম্পর্ক আছে? যেমন আমরা যখন কোনো চাইনিজ প্রোডাক্ট কিনি, সেটা আমরা ধরেই নেই যেটা বেশি দিন টিকবে না, বা চাইনিজ দেখা যাচ্ছে যে ওরা প্রায় দুনিয়ার সব কিছুই ম্যানুফ্যাকচার করে ফেলতে পারে, বাট নলেজের জন্য আমাদের যাইতে হয় ওয়েস্টার্নের দিকে। সো হতে পারে এটা একটা মানে চায়নার এরকম সাথে কোনো যোগসূত্র আছে? মানে আমি এগুলো কোনোটাই হাইপোথেসিস দিচ্ছি না, জাস্ট আমি আপনার শেয়ার করার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনার এইসব ব্যাপারে নলেজ আছে, আমার তো এই ব্যাপারে এলিয়াম নাই। সো আমি জানতে চাচ্ছি আর কি, যে চায়নার সুপার পাওয়ার হওয়ার সাথে মানুষের এই শখের পতনের কোনো যোগাযোগ আছে কিনা? চায়নার সুপার পাওয়ার হওয়ার পর যেটা হয়েছে, মানে চায়না তো আগে যখন জাপান বেস ছিল, অনেক কিছু ম্যানুফ্যাকচারিং সব কিছুর একটা ওয়েট ছিল যে এটা জাপান, মেড ইন জাপান, মানে লাইফ লং থাকবে প্রোডাক্টটা। আর চায়না মানে এটা আমাদের অ্যাভারেজ পারসেপশন, মানে বিষয়টা একদম মানে সরাসরি না, বাট চায়না সুপার, এগুলো তো ফিজিক্সের থিওরি না, ফলে এটা সবই হচ্ছে কার কি মনে হচ্ছে, সেই মনে হওয়াটাকে সে কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে বলতে পারে কিনা, এটাই তো। সো আপনার এটা আসলে একটু আরো ডিপ চিন্তার বিষয়। এটা এখনই এই চিন্তাটা তো তুমি এখন মাথায় দিলা, এটা নিয়ে চিন্তা করে তখন একটা সিদ্ধান্তে যেতে হবে, এখনই বলা মুশকিল। আচ্ছা, তো যদি আপনার ওই জায়গায় আসি, শখের জায়গায় আসি, সো শখ যেটা আমরা শখ বললেই বুঝি হচ্ছে ছবি আঁকা, গিটার বাজানো, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি, বই পড়া, ট্রাভেল করা, হ্যাঁ, যেগুলা দিয়ে হচ্ছে হবে না, মানে টাকা রোজগার হবে না, কিন্তু সেটা তার মনের খোরাক যোগাবে। কিন্তু শখ যদি কারো টাকা ইনকামের জায়গায় চলে যায়, যেমন যে আপনি হচ্ছে কি বলে আপনার এই ধরা যাক আপনার কাছে জাতিসংঘভুক্ত সব দেশের হচ্ছে আছে, টাকার নোট আছে, এবং তারপর আপনি একটা মিউজিয়াম দিয়ে দিলেন, তো সেখানে লোকজন আসলো, টিকিট দিয়ে করলো, তো তখন কি সেটাকে শখের জায়গায় থাকবে, নাকি তখন সেটা একটা বার্ডেন হয়ে যাবে বলে আপনার মনে হয়? কারণ 60 তো আসলে অনেক বেশি, জাতিসংঘভুক্ত কয়টা, 190 না 92টা? 192টা দেশ আছে, জাতিসংঘ মনে হয় আরেকটু কম। সো আপনি তো এটা যদি চান হয়তো করে ফেলতে পারবেন। সো হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে আপনি এরকম একটা করছেন, তারপর এরকম একটা মিউজিয়াম দিলেন, তো তখন কি সেটা আপনার শখের জায়গায় থাকবে, নাকি তখন এটা আর আগের মতো থাকবে? ডিফারেন্ট একটা বিষয়। এটা হচ্ছে যে আমি যদি কথার কথা আর কি তুমি বলাতে,
এইগুলো যদি কোনো মিউজিয়ামে দান করে একটা আর্নিং হয়, ওইটা এক জিনিস। মানে যতদিন আমি জমিয়েছি তখন তো শখের জায়গা থেকে জমিয়েছি। বাট ব্যাপারটা যদি এমন হয়, আমাকে যদি কেউ টার্গেট দেয় তুমি 30টা দেশের জমাও, 30টা দেশের জমালে তোমাকে এত টাকা দেওয়া হবে, তখন ডেফিনেটলি এটা শখ থাকবে না, তখন এটা একটা পেশার মতো হবে। কারণ একটা ফাইন্যান্সিয়াল গেইনের টার্গেট যদি থাকে, সেটা কখনো শখ হয় না, সেটা ডেফিনেটলি প্রফেশনের মতো একটা ব্যাপার থাকে। সো আমরা যদি ওই জায়গায় আসি যে আপনার এই পাহাড় ট্রেকিং যেটা, এটা কি শখ না এটাকে নেশা বলা যায় পাহাড় ট্রেকিংয়ের যে ব্যাপারটাকে? আসলে সব শখই কোনো না কোনো রকম নেশা, মানে অ্যাডিকশন না থাকলে তো আর শখ হবে না। আচ্ছা, আবার সকল নেশাই শখ না, সমস্যা তাহলে। আর পাহাড় দেখা বা প্রকৃতি দেখা, এটা আমার একটা মানে সবচেয়ে বড় ভালো লাগার একটা জায়গা। আর হচ্ছে ঐতিহাসিক নিদর্শন দেখা, আর্কিওলজিক্যাল সাইটস, ঐতিহ্য আছে যেখানে যেখানে ইতিহাসের ছোঁয়া আছে, এই জায়গাগুলো দেখা বা দেখার চেষ্টা করা। এইটা কীভাবে শখ হয়? মানে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আর্কিওলজিক্যাল সাইটস দেখতেছেন, এটা আসলে এটা কীভাবে শখ হয়? শখ হয় এই জন্য যে আমি যেহেতু একজন ইতিহাস প্রিয় মানুষ, ইতিহাসের বিভিন্ন অলিগলি আমার পছন্দ, ইতিহাস নিয়ে আমার কিছু লেখালেখিও আছে ছোটোখাটো, ইতিহাস নিয়ে আমার প্রচুর পড়া আছে, তুমি জানো হয়তো। তো ইতিহাসের সাথে ঐতিহাসিক যে স্থান, সেটাই তো মানে ইতিহাসেরও একটা পার্ট সেটা। তো ইতিহাস যেহেতু আমার শখের জায়গা, তো ডেফিনেটলি ইতিহাসের যে ছোঁয়া আছে যে জায়গাগুলো, সেটাও শখেরই অংশ। আর সেটা যদি দেখতে পারি, দেখতে পারার যদি সৌভাগ্য হয়, সেটা তো শখের জায়গা হয়। আচ্ছা, শৌখিনতা কি মানুষের এই অ্যাম্বিশনকে ছোট করে দেয়, বা তার কি তখন গ্রোথের যে হাঙ্গারনেস, ওই হাঙ্গারনেস কি তখন খর্বিত হয় বলে আপনার মনে হয়? মানে আপনার কি মনে হয় যে আপনি আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে ক্যাপাসিটি বা ক্যালিবার আছে বলে আপনি ধারণা করেন, যদি আপনি হার্ডকোর ম্যাটেরিয়ালিস্টিক হইতেন, এই শৌখিনতার চর্চা একটু কম করতেন, তাহলে কি আপনি আরও বেশি অ্যাম্বিশাস বা সাকসেসফুল হইতেন, নাকি আপনার মনে হয় যে অ্যাম্বিশনের সাথে এটা তেমন কোনো রিলেশন নেই? মানে আমাদের এখনকার রিয়েলিটিতে তো এটাই বেঞ্চমার্ক, যেটা আমরা যেটাকে সাকসেস বা মানে অনেক বড় হওয়া, এটা তো আসলে একটা নেভার এন্ডিং প্রসেস। তো আমার কাছে আসলে এই কনসেপ্টটাই অন্যভাবে আমার কাছে মনে হয় আর কি, যে আমার কাছে মনে হয় বিষয়টা শৌখিনতা, তো তুমি বলছো টার্মটা, আমার কাছে তো আমি তো আর শৌখিন হব দেখে ঘুরি না, বা শৌখিন হওয়ার জন্য আমি চেষ্টা করি না। আমি হচ্ছে আমার ভালো লাগার ব্যাপারগুলোর সাথে আমি থাকতে চাই। তো গ্রোথ আর সাকসেস, এটাও তো একটা মানে যাদের কাছে গ্রোথ আর সাকসেসের প্রায়োরিটি বেশি, তারা সেটাই করবে। এটা আসলে প্রায়োরিটির ব্যাপার, কে কি চায়। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বাট আমি বলতেছি এদের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, যে একজন হাইলি সাকসেসফুল মানুষ কিন্তু সেও হচ্ছে ধরেন নানা ধরনের শখ দ্বারা আক্রান্ত, আবার হচ্ছে যে আমার কাছে তো মনে হয় যে কিনা মানে রিয়েল সাকসেসফুল সেই যে কিনা তার শখের জায়গাগুলোকে লালন করতে পারে। মানে গ্রোথ তো হচ্ছে আমরা ক্যারিয়ারের কথা বলছি, যে কে কত উপরে যাচ্ছে, বাট ওই উপরে ওঠা তো, বাট হ্যাঁ তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থায় যেটাকে সাকসেসফুল বলে, শখকে লালন করতে গেলে সেটা বাধাগ্রস্ত হয় কিনা। কিছু কিছু ক্ষেত্রে তো হবেই, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় আমরা টাকাটাকে বেঞ্চমার্ক ধরি, তাই না? তো টাকাটাকে বেঞ্চমার্ক ধরতে হলে তোমাকে সারা জীবন কাজ করতে হবে। কিন্তু মানে এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ভাই, মানে যারা আসলে অনেক টাকার মালিক তারা কিন্তু নানা রকম শখ করে, কিন্তু যারাই টাকাটাকে করে তারা কিন্তু আসলে খুব বেশি টাকা উপার্জন করতে পারে। এখনকার সমাজে পারে, আমাদের দেশে পারে। আচ্ছা, কিভাবে পারে? মানে যারা আপনি বলতেছেন টাকা কামানোর জন্য যাদের মানে হাঙ্গার, ক্ষুধাটা বেশি, তারা তো অবশ্যই পারবে। যারা শুধু কোনো না কোনো ভাবে তো তাদের একটা ক্ষমতার আনুকূল্য পাইতে হয়, কিন্তু না মানে এখানে কি তোমার যে অ্যাম্বিশন সেটা যদি রিয়েলি থাকে, তুমি যদি মুখে বলো, অ্যাক্ট না করো, তাহলে তুমি পাবা না। বাট তুমি যদি মন থেকে চাও এবং সেভাবেই তুমি পরিশ্রম করো, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবাই। এটাই নিয়ম পৃথিবীর। আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করতে হয়, ওই চেষ্টার জন্য আবার ক্ষুধাটা থাকা লাগে। যার ক্ষুধা আছে এবং সে যে চেষ্টা করে সে তার লক্ষ্যে পৌঁছায়।
আমার এতটুকু বয়সে আমি এতটুকু এই কথাটা নির্দ্বিধায় বলতে পারি আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা, কিন্তু সোসাইটির অধিকাংশ মানুষই তো খুব বেশি টাকার মালিক জীবনে হয় না। সো তাহলে কি বলতে চাচ্ছেন যে আসলে এই যে ক্ষুধা, এটা তাদের আসলে চোখের ক্ষুধা, এটা মনের ক্ষুধা না? সোসাইটির অধিকাংশ মানুষ টাকার মালিক হয় না, রিয়েলি যে টাকার মালিক হতে চায় সে পারে। তুমি যদি দেখো যে আমাদের দেশের ইকোনমিতে বা হিস্ট্রিতে বা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফিগার, মানে যারা এখন অনেক ধনী, সবাই তো মানে ধনীর ঘরে জন্মগ্রহণ করে নাই, বরং এখন ম্যাক্সিমাম বিলিয়ন ডলারের কোম্পানিগুলো গ্যারেজেই হয়েছে। তো তারা বিলিয়ন ডলার কোম্পানি হয়েছে কেন? তাদের মধ্যে ওই ক্ষুধাটা ছিল। ওই ক্ষুধার পাশাপাশি তারা মানে তাদের অ্যাম্বিশনটা ধরে রেখেছে, তাই না? তো গ্যারেজ থেকে যদি বিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে এই পৃথিবীতে, তার মানে এই পৃথিবীতে ওই ইচ্ছাটা থাকলে সব কিছুই সম্ভব। হয়তো যারা হতে পারে না তাদের পথটা ভুল, মানে বা তাদের ওই পরিমাণ কষ্টটা তারা করে না, তারা হয়তো আফসোস করছে, বা তাদের এটা কি বলে, তারা আফসোস করছে, বা তারা হয়তো ভাবছে যে এভাবে করলে হবে, টাকা আসবে, বাট ওভাবে পারছে না। আচ্ছা, সো আমি আপনার সাথে 2 মাস আগে বোধ হয় এই করছিলাম, মানে যখন দেখা করতে গেলাম তখন আমি আপনার কাছে হচ্ছে মাধুরী দীক্ষিত, তারপর টাবু, হেমা মালিনী এদের ব্যাপারে জ্ঞান আহরণের উদ্দেশ্যে গেছিলাম। হ্যাঁ, তুমি তো অদ্ভুত অদ্ভুত কারণ তোমার আসে হঠাৎ, মানে তোমার লেখালেখির কারণেই হোক, যাই হোক, তুমি তখন দেখলাম যে আপনার হচ্ছে এই বলিউডের ফিল্মে হিউজ ইন্টারেস্ট। ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখেছি, এখনো দেখি। তো আমি চাচ্ছিলাম যে আপনার সাথে মানে ওই আলোচনাতেই জানলাম যে আপনি হচ্ছে মিঠুন চক্রবর্তীর বিশাল ফ্যান। সো আমার চেনা মানুষজন যারা হচ্ছে আসলে হিন্দি সিনেমা দেখে, তারা হয় শাহরুখ খানের ফ্যান অথবা আমির খানের ফ্যান, কেউ কেউ অক্ষয় কুমারের ফ্যান, বা খুব রেয়ার কেসে অমিতাভ বচ্চনও পাওয়া যায়। কারণ অমিতাভ বচ্চন তো আসলে আমরা যখন ছোটো ছিলাম তখনই আর নায়ক ছিল না। সো মিঠুন চক্রবর্তী কেন? আমি যখন খুব ছোট তখন ডিসকো ড্যান্সার মুক্তি পায়, বা বাংলাদেশের ডিসকো ড্যান্সার খুব সুপার ডুপার হিট, আই এম এ ডিসকো ড্যান্সার, তারপর জিমি জিমি আজা আজা। তো তখন তো ভিসিআরে আমরা সিনেমা দেখতাম। তো ওই ছোটোবেলার একটা ভালো লাগা। আর আমাদের ছোটোবেলায় 2জন নায়কের নামই উচ্চারিত হতো, অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তী, এই 2জন। এখন তো তাও অনেক নাম আসে, শাহরুখ, সালমান, ঋতিক বা আমির খান। তো এটা একটা। আর আরেকটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে মানে ইন্ডিয়াতে যে কোনো বাঙালি যদি ভালো কিছু করে, একজন বাঙালি হিসেবে মানে আমার এক ধরনের ভালো লাগা কাজ করে, তার প্রতি একটা সমর্থন বা তাকে পছন্দ করতে হবে, এই ধরনের একটা বায়াসনেস কাজ করে। যেমন সৌরভ গাঙ্গুলি, রাহুল দেব বর্মন, কুমার শানু, শ্রেয়া ঘোষাল। মানে শ্রেয়া ঘোষাল কি বাঙালি? হ্যাঁ, বাঙালি। আচ্ছা, এটা আমি জানতাম না। আচ্ছা, তো যখন মানে সে যদি পুরো ইন্ডিয়াতে, মানে শুধু কলকাতার সবাই তো বাঙালি হবে, তার প্রতি তো আলাদা বায়াসনেস থাকবে না, বাট বলিউডে বা মানে জাতীয় ক্রিকেট দলে যদি কোনো বাঙালি থাকে, তাকে আমার সবসময় আমি তাকে অগ্রাধিকার দিই। এটা হয়তো একটা বাঙালি হিসেবে আরেক দেশের বাঙালির প্রতি একটা সমর্থন বলা যায়। তাহলে কি আপনি আসলে বাঙালি জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত? অবশ্যই। আচ্ছা, সো জাতীয়তাবাদের আসলে জাতীয়তাবাদের যে ন্যারেটিভ, জাতীয়তাবাদকে তো সাধারণত আমরা একটা প্রতিবন্ধকতা হিসেবেই ট্রিট করে যারা একটু হাইলি ইন্টেলেকচুয়াল, যে জাতীয়তাবাদ মানুষকে হচ্ছে সংকীর্ণ বানায় ফেলে এবং কিছু ক্ষেত্রে মৌলবাদী বা উগ্র বানায় ফেলে। সো আপনি কি এই স্টেটমেন্টের সাথে একমত, নাকি আপনি এটা ডিনাই করেন? উগ্র জাতীয়তাবাদ অবশ্যই ডিনাই করার জিনিস, কিন্তু জাতীয়তাবাদ তো মূল জিনিস। উগ্র বা ভদ্র, এটা তো উগ্র ভদ্র এগুলো তো বিশেষণ, মূল জিনিস তো জাতীয়তাবাদ না। জাতীয়তাবাদ থাকতে হবে, এটা একটা সেলফ রেসপেক্টের মতো আমি মনে করি। আচ্ছা, যে আমি অহংকারী না, তাই বলে কি আমার সেলফ রেসপেক্ট থাকবে না? নিজের প্রতি তো আমার একটা কনফিডেন্ট থাকবে। কনফিডেন্ট থাকাটা কিন্তু আবার অহংকারের মানে কিছুটা অহংকার বলা যেতে পারে, কিন্তু এই টাইপের আর কি অনেকটা আমি মনে করি। সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ মানে প্রত্যেক যে জাতিকে জন্মায় তার সেই জাতিকে ভালোবাসা উচিত। জাতীয়তাবাদেরই তো একটা প্যাটার্ন হচ্ছে দেশপ্রেম।
আর যেমন আজকে ক্রিকেট খেলা, তুমি বাংলাদেশের এত ফ্যান কেন, এটাও জাতীয়তাবাদ, এবং এটা অবশ্যই গ্রহণযোগ্য এবং প্রশংসনীয়। তো আমিও বাঙালি, তো আমি বাঙালির জাতীয়তাবাদ এটাতে বিশ্বাসী, এবং পৃথিবীর সকল বাঙালিরই আমি ভালো চাবো অ্যাজ এ বাঙালি। সো তাহলে কি আপনি আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদের কথা বলতেছেন? কারণ বাংলাদেশি জাতীয়তাবাদ তো জাস্ট কিছুদিন আগে তৈরি হয়েছে, বাট আমরা জাতি সৌরভ হিসেবে গাঙ্গুলি তো আর বাংলাদেশি জাতীয়তাবাদের কথা না না। এখন আমি তো একটা দেশের নাগরিক, একটা দেশের এখনকার যে ফর্ম, এটাকে আমাকে সাপোর্ট করতে হবে, কিন্তু আমরা আমাদের মূল যে মানে ধারাটা, আমি যদি সামগ্রিকভাবে বিচার করি, মানে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রগুলা একটু একটা জায়গায় স্থির, কিন্তু আমরা যদি তার আগে দেখি বা তারও আগে দেখি, কখনো মানচিত্র একটা জায়গায় স্থির ছিল না, কখনো বাড়তো কমতো। তো এখন আমরা যে ফরম্যাটে আছি, হয়তো 200 বছর পর সেই ফরম্যাটে থাকবো না, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু জাতীয়তার যে ব্যাপারটা, জাতিটা কিন্তু থেকে যাবে। সো তাহলে কি আপনার জাতির ভিত্তি তাহলে ভাষা, মানে ভাষা থেকেই জাতির সূত্রপাত অন্যতম? হ্যাঁ, ভাষাটা মূলত ভাষাভিত্তিক জাতি, যেটা মনের ভাব, হ্যাঁ এটাই ভাষাটাই। আচ্ছা, সো ভাষা থেকেই যে ভাষার মৌলিক কত, মানে একটা জাতির মৌলিক মানে জাতিসত্তাকে মূলত ভাষা দিয়েই তো আসলে ডিফাইন করা হয়, মানে এটাই হচ্ছে মৌলিক জাতি আমার মতে মনে হয়। আচ্ছা, তো তাহলে ইন্ডিয়ায় তো আসলে 7,000-এর বেশি ভাষা, ওদের তাহলে জাতিসত্তার ভিত্তি না, যেমন আমাদের দেশেও তো যারা মানে একটা হচ্ছে জাতীয়তা আর একটা হচ্ছে জাতি, তাই না? যেমন আমাদের জাতীয়তা আমরা বাংলাদেশি, একজন চাকমার জাতীয়তা সেও বাংলাদেশি। আবার কিন্তু চাকমা কি বাংলাদেশি? ওরা না ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী নাকি? না, অবশ্যই বাংলাদেশি। আচ্ছা, সে একজন মারমা, সেও বাংলাদেশি, মানে যারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার। কিন্তু একজন আবার ওপারের বাঙালি, সে বাংলাদেশি না, তাই না? বা ত্রিপুরার বাঙালিও বাংলাদেশি না। আর হচ্ছে ভাষাটা একটা অন্যতম। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, পলিটিক্যাল দিকে আবার যাচ্ছে, ইন্ডিয়া তো হচ্ছে একটা ফেডারেল স্টেট কনসেপ্টের কান্ট্রি। এখানে অনেকগুলো স্টেট, অনেকগুলো জাতিসত্তা। 7,000 তো আমরা যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র মানে 5 জন ভাষায় কথা বলে ওটাকেও একটা জাতি বানাচ্ছি, বাট ওটা যদি বাদ দিই, মানে মেইন ভাষা হয়তো 30টা আছে। স্টেট ওয়াইজ যে ভাষাগুলো যদি ধরি, গুজরাটি চলে, পাঞ্জাবি, বা তামিলনাড়ুতে তামিল, তো এরকম তো অনেকগুলো বড় বড় জাতি মিলে একটা ফেডারেল স্টেট ওইটা। তো ফেডারেল সিস্টেমটা আরেকটা সিস্টেম। আবার স্টেটগুলো কিন্তু আবার এক ধরনের মানে ছোটোখাটো স্বাধীনতা ভোগ করে, তাদের মুখ্যমন্ত্রী আছে, তাদের শাসন ব্যবস্থাটা একটু ভিন্ন। আচ্ছা, আমাদের মতো না, তাদের ব্যাপারটা তাদের জন্য হয়তো মঙ্গলজনক। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য ফার্স্ট পয়েন্ট, এই যে মিঠুন চক্রবর্তী। সো মিঠুন চক্রবর্তীর আমি লাইফস্টাইল স্টাডি করতেছিলাম আমার বইয়ের জন্য, কারণ আমি যখন উড়িষ্যায় গেছিলাম, এই ভুবনেশ্বরের সাথে মিঠুন চক্রবর্তীর একটা ম্যাচিং করতেছিলাম। সো দেখলাম যে মিঠুন চক্রবর্তীর জন্ম হচ্ছে বরিশালে। সো বরিশাল থেকে তার ফ্যামিলি, তার যখন 2 বছর বা 3 বছর কলকাতায় চলে গেল। কলকাতা থেকে মিঠুন চক্রবর্তী পরে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়লো, সেখান থেকে বোম্বে গিয়ে, এবং কলকাতা থেকে সে চলে যাওয়ার একটা কারণও ছিল, জানো হয়তো, নকশাল আন্দোলনের সাথে। হ্যাঁ। সো সেখান থেকে সে বোম্বে গেল, বোম্বে থেকে পরে আবার সে ভোজপুরি টুসপুরি নানা সিনেমা টিনেমা করলো। সো তাহলে মিঠুন চক্রবর্তী যখন আসলে চিন্তা করে, তার মাথায় আসলে জাতিসত্তা জিনিসটা কীভাবে কাজ করে, সেই এত জায়গায় কাজ করছে, এত ভাষায় কাজ করছে, সো তার মাথায় তখন আসলে জিনিসটা কীভাবে কাজ করে? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে, আমরা তো আসলে একটা জাতিসত্তাই দেখি সব জায়গায় মূলত। আমাদের সাইকোলজি একরকমভাবে তৈরি হয়েছে এখন। আবার যারা ফেডারেল স্টেটের অধিবাসী, তাদের হয়তো আমাদের মতো তাদের দেশ মানে তাদের স্বজাতি প্রেমটা কম হতে পারে। মিঠুনের হয়তো ওরকম নাই। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই যারা বাংলার লোক, তারা যখন মুম্বাইতে চলে যায়, তারা বাংলা ভাষায় খুব একটা ইন্টারভিউগুলোতে বাংলাকে হাইলাইট খুব একটা করে না, করতে চায় না। তারা হিন্দি ভাষা দিয়ে কথা বলতে
স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আবার যারা সাউথ ইন্ডিয়ার লোক তারা আবার তাদের মানে তামিল, তেলুগু, মালায়াম, তারা আবার তাদের ভাষাটাকে, তারা তো হিন্দি বলতে চায় না। হ্যাঁ, তারা আবার হিন্দি বলতে চায় না এবং তারা তাদের কথাটাকে, ভাষাটাকে হাইলাইট করতে চায়। হ্যাঁ, তো এখানে এই ধরনের কোনো একটা ব্যাপার থাকতে পারে আর কি। আচ্ছা, আপনার এই যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জায়গা ভ্রমণের যে এটা বলতেছেন, সো এটা তো আপনি যেটা বলছেন সেখান থেকে ঠিক জিনিসটা ফিল করতে পারতেছেন না। মানে আপনি এরকম কিছু জায়গা বলেন তো যেখানে আপনি গেছেন এবং তারপরের ওই জায়গা, মানে আপনার প্রত্নতাত্ত্বিক ভ্রমণের কিছু গল্প বলেন, কোথায় যাওয়া হয়েছে? যেমন তৈমুর লংয়ের কবর দেখে আসলাম কিছুদিন আগে। আচ্ছা, কোথায় সেটা? এটা হচ্ছে উজবেকিস্তানের একটা শহর, নাম হচ্ছে সামারকান্দ। তো তৈমুরলংকে উজবেকের লোকজন বলে তিমুর, আমির তিমুর, এবং তাকে তারা তাদের জাতির পিতা হিসেবে। সো পূর্ব তিমুর যে নামটা, এটা কি তৈমুর থেকে আসছে? না, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কারণ তৈমুরলংয়ের যে রাজত্বকাল বা তার যে সাম্রাজ্য, সেটা মূলত সামারকান্দ থেকেই, মানে সামারকান্দ থেকে সেই শাসনটা চালাতো। আজকের দিনে প্রায় 20টার মতো দেশ, স্বাধীন দেশ, তার সাম্রাজ্যের অধীনে ছিল। তৈমুর লংয়ের সাথে মুঘল ডাইনাস্টির যোগাযোগ আছে না? একটা যোগাযোগ আছে, কারণ সম্রাট বাবর সে তৈমুরলংয়ের সরাসরি বংশধর, এবং সম্রাট বাবরও উজবেকিস্তানের। আচ্ছা, তো তৈমুর লংয়ের কবর দেখে আসলেন? ওখানে তার কবর এবং তার আরো কিছু তার বংশধর, কিছু প্রিন্সেস, তাদের কবর দেখে আসার হয়েছে। তারপর তারও কিছুদিন আগে, হ্যাঁ, তৈমুরলংয়ের কবরের, হ্যাঁ, মানে তৈমুর লংয়ের কবর তো দেখছেন, এরপর আর কোথায় কোথায় গেছেন? তারপরে বুখারা নামে একটা সিটিতে গিয়েছি। বুখারা সিটিটা হচ্ছে, ওখানে যখন চেঙ্গিস খাঁর একটা দল, চেঙ্গিস খাঁর বংশধর বা চেঙ্গিস খাঁ মানে মোগল, রিয়েল মোগল যারা, মঙ্গোলিয়ান মোগল যারা, তারা একটা শহর ধ্বংস করে। ওই শহরের ধ্বংসস্তূপটা এখনো আছে, মানে তারা রেখে দিয়েছে আর কি, আর্কিওলজিক্যাল সাইট হিসেবে। প্লাস বুখারাতে আবার বুখারা এমিরেট নামে একটা এমিরেট ছিল, যেটা কিনা আজকের দিনে উজবেকিস্তান, তাজিকিস্তান এবং আরো কিছু দেশ মিলে থাকে আর কি। ওখানকার কিছু নিদর্শন দেখে এসেছি। আচ্ছা, তারপর আরো কিছু নিদর্শন, যেমন প্রায় 1000 বছরের পুরনো একটা শহর, সেটা হচ্ছে নেপালের ভক্তপুর। ভক্তপুর, আচ্ছা, সেখানেও কিছুদিন আগে গিয়েছিলাম। ওকে, সো এই তিনটা এতে আমরা থাকি, কারণ আলোচনা স্ক্যাটার্ড হয়ে যাবে। এই যে আপনি এইসব জায়গায় গেছেন, সেটা তো শুনলাম যে আপনি এইসব জায়গায় গেছেন, তৈমুর লংটা দেখছেন, আপনি চেঙ্গিস খানকে দেখছেন, বা ওই 1000 বছর আগের শহর, 1000 বছরের পুরনো শহর, এটা না হয় আপনি দেখে আসছেন। সো এটা আপনি দেখে আসছেন, আর একজন আমেরিকা এটা দেখে আসলো, আর একজন মাচু পিছু দেখে আসলো। সো যার যে জায়গায় দেখে আসলো, দেখে আসার পরবর্তীতে এটা আসলে এটার কি কোনো লেগাসি রক্ষার কোনো চিন্তা ভাবনা কাজ করে, নাকি জাস্ট দেখা? এটাও তো আমার কাছে এক সময় শুধু দেখে আসলাম, এটাও তো এক সময় যেটা এক ধরনের কনজামশনের মতোই, ভাত খাওয়া বা সিনেমার মতোই। সো এই কনজামশনের বাইরে আসলে আর কি হয় দেখার বাইরে? মানে আপনি তৈমুর লং দেখে আসছেন, এটা হয়তো আপনি নিজে এক ধরনের প্রশান্তি লাভ করছেন, বা সামগ্রিকভাবে এটার ইম্প্যাক্ট কি? পৃথিবীর সবকিছু তো আসলে ইম্প্যাক্ট দিয়ে হয় না, আর ইম্প্যাক্ট দিয়ে সবকিছু মানে যা করা যায় না। সবকিছুর যে ইম্প্যাক্ট থাকতে হবে তা না, বাট হ্যাঁ, মানে বিষয়টা ছিল যে ছোটবেলায় বা বড়বেলায়ও পড়েছি, তৈমুর লং সম্পর্কে পড়েছি। তো যখন তৈমুর লংয়ের যে প্রাসাদ, যেখানে বসে সে শাসন করত, এটা যখন কাছাকাছি দেখলাম, সামনে দেখলাম, একটা ভালো লাগা কাজ করেছে। আর 1000 বছরের পুরনো যে ঐতিহ্যগুলা, যে ইমারতগুলা, যে আর্কিটেকচারাল যে সৌন্দর্য, এগুলো দেখে তো নলেজ বেড়েছে। হয়তো কখনো আপনি ব্যক্তিগতভাবে হয়তো এতে সমৃদ্ধ হয়েছেন, কিন্তু আমি বলতেছি যে আপনার এই সমৃদ্ধি আসলে আপনার নিজেরই বা কি কাজে লাগছে? ওটাই তো বললাম, সবকিছু তো আসলে কাজে লাগাতে হবে তা না। এই যে ধরো এখন আমরা টক শো করতেছি, এটা আমার কি কাজে লাগবে? এটা আপনার কাজে লাগবে হচ্ছে যে এই যে আপনার যে উপলব্ধি হয়েছে, উপলব্ধিটা তো আপনি শেয়ার করতেছেন না। ওটা তো আমরা চায়ের টেবিলও শেয়ার করছি বা করতে পারতাম, মানে সেটা ওটাই, মানে বিষয়টা হচ্ছে এরকম, পৃথিবীর সবকিছু সবসময় কাজে লাগবে না, বাট জীবন প্রবাহমান, চলতে হয়, চালাতে হয়, আবার একটু নতুনত্ব
যে হ্যাঁ আমি একটা জীবনে প্রথম একটা টক শোতে আসলাম, একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। না আমার এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে, ওই দেখার মাঝে একটা এক্সপিরিয়েন্স আছে। না আমার পয়েন্টটা আপনাকে করার জন্য, মানে আপনাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে না, আমার পয়েন্টটা হচ্ছে যে এই যে আমরা কনজিউম করি, মানে যেটাকে আমরা ভোগবাদী বলি, বললাম যে সব বস্তুগত ভোগবাদিতার আগ্রহ বেশি। সো আপনার এই যে তৈমুর দেখা বা চেঙ্গিস করা, এটাকে যদি আপনি প্রসেস করে কোনো কাজকর্ম কনভার্ট না করেন, সেটাও কি তারা শেষ পর্যন্ত শুধু নিছক ভোগবিলাস বা কনজামশনে থাকবে না, নাকি এটাকে কীভাবে দেখব? মানে এখন যদি আমি এই যমুনা ফিউচার পার্কে গিয়ে বন্ধুদের সাথে 2 ঘন্টা আড্ডা মেরে খাওয়াটা সে সেলফির ভিতরে ফেসবুকে পোস্ট করে দেই, লাইক টেক পরে, সেটার সাথে এই তৈমুর লংয়ের বা চেঙ্গিস খানের ওটা দেখার মতো অবশ্যই পার্থক্য আছে। এটা তো একটা ঐতিহাসিক বিষয়, প্লাস হচ্ছে এটা আমার যে নলেজটা, কারণ আমি নলেজটা আমি যে দেখলাম, এটা তো আমি অনেকের সাথে গল্প করতে পারি, বলতে পারি যে এখানকার ব্যাপারটা, এখানে এটার সাথে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটাও তো একটা লিগেসি ক্যারি করার মতো বিষয়। বা এই ছবিগুলো আমি তুলেছি, এই ছবিগুলোর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, আমার পয়েন্টটা হচ্ছে যে আপনি তো চাইলে ওখানে একটা ভ্লগও বানাইতে পারতেন, ভ্লগ তো বানান নাই বোধহয়। ভিডিও করেছি প্রচুর, ভ্লগটা আসলে আমার, মানে আমি যেটা বললাম যে কারণে আমি ক্যামেরা, হ্যাঁ এখন তো লিখতে তো পারেন, লিখে তোর মতো না, লিখতে তো পারি, মানে অনেক লেখা তো তুমি জানোই মানে জমে আছে। হ্যাঁ, তবে হ্যাঁ এটা ঠিক যে ছোট ছোট তুমি আমাকে বলেছিলেন যে লেখা উচিত। হ্যাঁ, এই কারণে বলতেছি যে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হইলাম। তুমি আমাকে বলেছো এটা, ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হইলাম, ওইটাও তো আসলে এক ধরনের কনজামশনই, ওইটাও তো এক ধরনের কনজামশনই। যখন না পর্যন্ত আমি রিসোর্সটা শেয়ার করতেছি, শেয়ার না করলে কি সেটা আসলে নলেজ হয়? ফোন ধরি না, এটা অনেকক্ষণ 5 বার ফোন আসছে। শেয়ার না করলে কি সেটা নলেজ হয়? শেয়ার না করলে কি সেটা নলেজ হয়? শেয়ার করা উচিত, নলেজ শেয়ার করা উচিত। আপনি নলেজ শেয়ার করা উচিত এটা বলতেছেন, মানে আমি এই কথাটা যারে বলি সবাই বলে যে শেয়ার করা উচিত, কিন্তু আমার যেটা পর্যবেক্ষণ, আমি দেখছি যে যারা এই ধরনের মানুষজন একটু নিভৃতচারী, তারা দেখা যাচ্ছে জীবনটাকে তাদের মতো করেই কাটায়। সো আলটিমেটলি এইটাও তো এক ধরনের ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফই। সো এই ইন্ডিভিজুয়ালিস্টিক লাইফের সাথে যারা মনে করেন যে খুব হার্ডকোর বৈষয়িক লাইফ লিড করে, ইন্ডিভিজুয়ালিস্ট লাইফ, সেটা তো ইন্ডিভিজুয়ালিস্ট লাইফই। যাদের কথা বলছো শেয়ার যদি না করে থাকে, হ্যাঁ। সো তাহলে মানে আমি বলতেছিলাম যে দুইটাই যদি ইন্ডিভিজুয়ালিস্ট লাইফ হয়, তাহলে আসলে শৌখিন হওয়া বা শিল্প সাহিত্য অনুরাগী হওয়া, সেটাও যদি শেষ পর্যন্ত ইন্ডিভিজুয়ালিস্টই বানায়, তাহলে মানুষের আসলে কালেকটিভিটিকে আসলে প্রয়োজন নয়। মানে যে যার মতো ইন্ডিভিজুয়ালিস্ট লাইফ লিড করবে, এটাই কি তাহলে মানুষের জন্য মোস্ট কমফোর্টেবল? মানে কালেকটিভ এফোর্ট বা কালেকটিভ নলেজ প্রডিউস করা, সেটার কি তাহলে মানুষের আলটিমেটলি কোনো দায় নাই? না, দায় আছে। মানে দায় আছে বলতে অবশ্যই তুমি যেটা বলছো, সবাই তো আর সব কিছু করতে পারে না। আলোচনার মধ্যে সবাই ঢুকে ফেলে, তখন তো আলোচনার ডেপথ নষ্ট হয়ে যায়। না না, সো আমি তো কথাটা সর্বজনের উদ্দেশ্যে বলি না, আমি বলছি যে আলটিমেটলি না, মানে তুমি যেই সবাই বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি যাদের কথাই তুমি বলছো আর কি। কিন্তু তাদের সব, মানে তাদের যে পার্টটা হচ্ছে তোমার ভাগ থাকবে, একরকম তো সকলে হবে না। তবে সকলে তো, সবাই তো এক চিন্তা করবেও না। যারা শৌখিন, আমি এটা বললাম না, মানে শৌখিনতা চিন্তা করেও সবাই সব কিছু করে না। তার পছন্দ, সে যায় ভ্রমণ করে, সে ওই দায়টা ফিল করে না। আর তুমি হয়তো লেখক, তুমি একটা দেশ ভ্রমণ করেছো অনেকগুলো জায়গায়, সেটার ভ্রমণ কাহিনীটাও ধরো ফেসবুকে লিখেছো বা পরবর্তীতে বই আকারে লিখবা। লেখালেখির স্কিলটা বা লিখতে হবে, হ্যাঁ, ওইটার এক একজনের অ্যাঙ্গেল হয়তো একরকম। তবে আমি মনে করি যে যদি সুযোগ থাকে সেটা শেয়ার অবশ্যই করা উচিত। আমার আপনার কাছে যে জিনিসটা জানার, সেটা হচ্ছে যে কেউ যদি নিভৃতচারী হয়, নির্জনতা প্রিয় হয়, নিরিবিলি থাকতে চায়, ইটস ফাইন, এটা তার একটা লাইফস্টাইল। কিন্তু সেইটার এগেনস্টের সাথে সে তো কোনো না কোনো একটা কর্ম করে। কিন্তু সে যদি কর্ম না করে, শুধুমাত্র সে একটা জায়গায় দেখলো, আমি আপনার এই পার্টিকুলার এক্সাম্পলটাই দিই, আপনি তৈমুর লংয়ের ওইটা দেখলেন, চেঙ্গিস খানের ওইখানে ঘুরে আসলেন,
চেঙ্গিস খানের ওখানে যায় নাই, ওটা হচ্ছে যে মানে মঙ্গলরা ওটাকে আক্রমণ করেছিল। মানে না, তুমি দুইবার বললা চেঙ্গিস খান, তো এই জন্য আমি আমি যেটা বলতে চাচ্ছি যে যে ঘটনাটা হইতেছে যে আপনি বা যে কেউ মানে এই করার পরে তারপরে সেটা যদি জাস্ট একটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হয়, সেই এক্সপিরিয়েন্সটাকে তাহলে যদি আমি খুব বলি যে ইতিহাস দেখে আসলাম, ইতিহাসের সাথে একটা যোগাযোগ হলো, সেই যোগাযোগটার আসলে বহিঃপ্রকাশটা কোথায়? বা এখন যদি শুরুতে বললাম যে কোনো একজন ধনাঢ্য ব্যক্তি বা কোনো একজন মডেল সে দুবাইতে গিয়ে বিভিন্ন রাজকীয় প্রসাদে থাকলো, হোটেলে থেকে খাইলো টাইলো, ঘুরলো, সেটাও তো এক ধরনের বৃত্তের খুব কাছ থেকে দেখে আসলাম, সেটাও এক ধরনের হেরিটেজ সাইটই তো আসলে, মানে দুবাইয়ের খুব অভিজাত একটা হোটেলে থাকলো, একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ। সো তাহলে আমি বলতেছি যে ওই এক্সপিরিয়েন্সটাকে মধ্যে আমরা এক ধরনের অ্যাস্থেটিক আরোপ করতেছি, আর দুবাইয়ের সুইমিং পুলে ঘোরা, বসে বসে অ্যাস্থেটিক আরোপ করতেছি বলতে কি মানে, হ্যাঁ। সো আমার পয়েন্টটা হচ্ছে যে এইটাও তো এক্সপিরিয়েন্স। সো এক্সপিরিয়েন্সের যদি আমি কোনো না হয়, মানে যদি সেটা থেকে যদি কোনো কিছু আমি প্রডিউস না করি, কোনো কিছু ক্রিয়েট না করি, কোনো কিছু শেয়ার না করি, তাহলে এই এক্সপিরিয়েন্সটা শেষ পর্যন্ত যদি নিছকই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওইটাকে আমি তখন বলতেছি হচ্ছে অ্যাস্থেটিক, আর এটা হচ্ছে ভোগবিলাস। সো তাহলে এই ট্যাগিংটা কি তাহলে ঠিক আছে? অ্যাস্থেটিক বা শৌখিনতা এটা তো তুমি বলতেছো, বাট আমি আবার বললাম যে যারা দেখে তারা তো এটা মাথায় নিয়ে দেখে না। আর হচ্ছে তোমার মানে শৌখিনতার শৌখিনতা বাদ দিলাম, মানে আপনি আমার টার্মিনোলজি ভুলে যান। আমি বলতেছি যে আপনি ওইটাকে বলতেছেন হচ্ছে ইতিহাসের জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স নিলেন। এটা হচ্ছে কি, যে দেখে তার কাছে ভালো লাগার একটা ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ভালো লাগে, কারো ক্ষতি না করে যদি ভালো লাগা হয় এটা অবশ্যই ভালো জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে পৃথিবীতে সবকিছুই শেয়ার করাটা যে অতীব জরুরি না, বা সবাই সবকিছু পারে না, শেয়ার করার একটা ক্যাপাসিটিও লাগে। তো এর মাঝে কেউ শেয়ার করে, কেউ করে না, বাট এটাকে শেয়ার করলে ভালো, বাট না করলে এটা অপরাধ না। না, আমি জিনিসটাকে অপরাধের জায়গায় না, ওই দায়বদ্ধতা আমি বলতেছি যে নলেজ তো একটা কালেকটিভ এফোর্ট নাকি? সো যদি নলেজ প্রডিউস যদি না হয় কোনো জায়গা থেকে, বা এই এক্সপিরিয়েন্সটার যদি কোনো ডকুমেন্টেশন না থাকে, বা সেটাকে যদি কোনোভাবে না হয়, মানে আর একজনের জন্য সেটা কোনোভাবে ভ্যালু ক্রিয়েট না করে, তাহলে শুধুমাত্র সেটা একটা ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার হয় আর কি, শুধু ভোগ হয়, শো অফও না। ডকুমেন্ট তৈরি করার মতো ব্যাপার হচ্ছে ছবি তোলা তো একটা শো অফের ব্যাপার, বাট সে যদি নিভৃতচারী হয়, শুধু দেখে, সেটা তার শো অফ না, তার কাছে তার সুখটা সে রেখে দিল, তার সুখ স্মৃতিটা সে রেখে দিল। তাহলে এটা হ্যাঁ ভ্যালুয়েট হয়তো করে না, বাট এটাকে যেটা বললাম আর কি, সবকিছু যে ভ্যালুয়েট করতে হবে সব সময় তো তা নয়। সো তাহলে এই যে ভ্যালুয়েট করতে হবে, এই ভ্যালুয়েট করতে হবে কেন, এই প্রশ্নটা কি তাহলে কিছুটা এসকেপিস্ট মেন্টালিটির? মানে আমার এই আর্গুমেন্ট এইখান থেকে আসতেছে যে আমরা শুরুতে বললাম যে ম্যাটেরিয়ালিস্টিক, মানে যখনই আমি ম্যাটেরিয়ালিস্টিক বলে ফেলতেছি, তার মানে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা আসলে ভালো না, তাই তো? ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটা ভালো না বলে তো ম্যাটেরিয়ালিস্টিক কথাটা বলতেছি। তাহলে যখন আমি এই করতেছি ওইটাই ম্যাটেরিয়ালিস্টিক। তাহলে যখন আমি তৈমুর লংয়ের ওইখানে যাচ্ছি, গিয়ে ঘুরে চলে আসলাম, আমি তারপর এক্সপিরিয়েন্স বলার সময় বললাম আমি তো তৈমুর লংয়ের ওখানে গেছিলাম। সো ওইটাও এক্সপিরিয়েন্স, এটাও এক্সপিরিয়েন্স। দুই এক্সপিরিয়েন্স থেকে যদি আমি সেটা থেকে কোনো নলেজ প্রডিউস না করি, তাহলে নলেজ ডেফিনেটলি, আমি যেহেতু মানে আমি আমারটা বলছি না, তখন ওইটাও কি তাহলে আমার ক্ষেত্রে ব্যাপারটা ম্যাটেরিয়ালিস্টিক না, অবশ্যই না, কারণ তাহলে ওইটাই বলেন আমার ক্ষেত্রে না, কিন্তু তুমি তো সবার ক্ষেত্রে কথাটা বলতেছো, তুমি তো আমার কথা বলতেছো না। আমি অন্যকে, মানে যে কিনা, আমি তো ইতিহাস পছন্দ করি, কিন্তু একজন শুধু ঘুরতে গেল, পরিবার নিয়ে সময় কাটাতে গেল, দেখলো, ঘুরলো, পারিবারিকভাবে ছবি কাটলো, এবং সে এসে আবার তার দৈনন্দিন রিফ্রেশড হয়ে দৈনন্দিন জীবনে চলে গেল, তার ব্যাপারটা কিন্তু ভিন্ন, তাকে এটা দোষ দেওয়া যায় না। আপনারটা এবার ভিন্ন কোথায়? আমারটা অবশ্যই ভিন্ন, কারণ আমি তো অনেক ছবি তুলেছি এবং আমি অনেক মানুষকেই দেখাই। তোমাকে মনে হয় লেক ইস্কান্দার কুল দেখাইছি না? হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফিট উপরে একটা লেক, যেখানে কিনা আলেকজান্ডার গ্রেট কিছুদিন অবস্থান করেছিল। অনেককে আমি দেখাই, বলি, যাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করি। তারপর হচ্ছে, আর আমি যে এটা নিয়ে কিছু লিখবো না সেটা কিছু তার আমি বলি নাই, আমি স্ট্যাটাসও দিই। তুমি যেমন ফেসবুকে কিন্তু আমি ছবি এবং এটার
শেয়ার কিছুটা করেছি। আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, বাট সবার ক্ষেত্রে কথাটাই আমি বলছি যে সবাই তো শেয়ার করতে পারে না, সবার ওই ক্যাপাসিটি হয়তো নাও থাকতে পারে, বাট এটাকে 100% ম্যাটেরিয়ালিস্টিক বলা যাবে না। আচ্ছা, ওকে। সো যদি এতে আসি, মানে ইতিহাস যেহেতু হচ্ছে যে আপনার খুব পছন্দের টপিক, তো ইতিহাস নিয়ে সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় ন্যারেটিভ হচ্ছে ইতিহাস বিজয়ীরা লেখে। সো আপনি কি এটার সাথে একমত নাকি এটা? একমত। আচ্ছা, যে জিনিস বিজয়ীরা লেখে সেই নিয়ে তাহলে ইন্টারেস্ট দেখার, সেই ইন্টারেস্ট যে দেখাচ্ছি, সো আলটিমেটলি তাহলে এই বিজয়ের গল্প পড়ে আমার আসলে আমার জন্য সেটা কীভাবে ভ্যালু অ্যাডিং হয়, নাকি ক্রস চেক করে টোরে তখন একটা পারসেপশন তৈরি হয়? ইতিহাসের পাঠটা বিজয়ীরা লেখে বিষয়টা কোন অর্থে একমত আমি। কেন? কারণ বিজয়ীদের কথাই, মানে যেমন আমি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পরাজিত হয়, চার্চিল বা ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, তারপর হচ্ছে স্ট্যালিন, তাদের যে বিগ থ্রি তাদেরকে বলা হয়, তারা জয়ী হয়। তো উইনস্টন চার্চিল সে নোবেল পায় না, আর হিটলারকে আমরা একটা গালি হিসেবে ইউজ করি, সারা বাংলাদেশে বলে না সে একটা হিটলার। তো যদি অন দ্য আদার হ্যান্ড যদি হিটলার জয়ী হতো তাহলে হয়তো চার্চিল গালি হইতো, হিটলার হতো মহাপুরুষ। ওই হিসেব করলে ইতিহাস বিজয়ীদের। বাট এটা তো একটা কাব্যিক কথা, কাব্যিক হিসাবে এটা ঠিক আছে, বাট রিয়েল হিস্ট্রি তো আর সেটা না। রিয়েল হিস্ট্রিতে দুইটা পার্টি থাকে, ভালো পার্টও থাকে, খারাপ পার্টও থাকে। আওরঙ্গজেবের হিস্ট্রিটা, সেও তো একজন বিজেতা, বা সুলতান সুলেমান সেও বিজেতা, এবং কিন্তু তাদের বিপক্ষেও কিন্তু অনেক কথা আছে, তাই না, রিয়েল হিস্ট্রিতে। এবং যার বিলিভ করার, এবং সেই বিপক্ষের কথাগুলো, হিস্ট্রির ব্যাপারগুলো আমরা তো কেউ তো আর ওখানে কোনো ভিডিও নাই, কোনো তথ্যচিত্র নাই, কিন্তু আমরা অ্যানালিটিক্যাল পাওয়ার দিয়ে, তথ্যপাত্র দিয়ে আমরা বুঝতে পারবো, মানে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আসলে কোনটা সঠিক, কোনটা ভুল, বা কোনটা আদৌ ঘটেছিল কিনা। যেমন আওরঙ্গজেবের এগেনস্টে অনেক কথা আছে, সে জোর করে মানুষকে ধর্মান্তরিত করত। সুলতান সুলেমানের এগেনস্টে কথা আছে, সে তার পুত্রকে হত্যা করেছিল, সে তার বন্ধু যারা কিনা মানে সেকেন্ড ইন কমান্ড ছিল, এরকম কয়েকজনকে সে হত্যা। আওরঙ্গজেব তো নিজের ভাইদের সব মেরে ফেললো, ভাইদেরকে মেরে ফেললো। এই ভাই মারার যে ব্যাপারটা, এটা আবার খুব কমন প্র্যাকটিস। ইভেন তো অটোমান সাম্রাজ্যে এটা একটা আইনই ছিল, ভাই হত্যা। পরে এটা বিলুপ্ত হয়, মানে বাট এই সারা বিশ্বের ইতিহাস বা ক্ষমতার ইতিহাস যেটা, এটা যদি দেখি তাহলে ভাই হত্যার প্র্যাকটিসটা খুব কমন। কারণ একজন আরেকজন মানে সারভাইভ করতে হলে মানে সে তার ভাইকে মারবে, সিবলিংদের মারবেই। মিশরের ফারাওদের ক্ষেত্রেও এটা হতো, রোমানদের ক্ষেত্রে হতো, মানে সেই জন্যই অটোমান এটা আইন করেছিল। আইন না করলে হয়তো তাদের যে বংশটা হয়তো এতদিনও টিকতো না, তারা তো অনেকদিন শাসন করেছিল। আচ্ছা, সো আপনাকে দেখে আমার কি বললে, এর সাথে একটা কথা মনে পড়লো। আপনার সাথে গত বছর একবার আপনার করতেছিলাম, মানে আলোচনা করতেছিলাম এই যে কিং সলোমন নিয়ে, মনে আছে? হ্যাঁ, তোমার আলোচনার বিষয়বস্তু ছিল যে সালমান নামটা, সুলেমান নামটা নিয়ে তোমার আগ্রহ ছিল। তখন কয়েকজন সালমান নিয়ে তুমি আমরা আলোচনা করেছিলাম, মোস্ট প্রবাবলি কফি ওয়ার্ল্ডে, ধানমন্ডির সাথে। হ্যাঁ, সো কিং সলোমনের সাথে যে ওই যে কুইন সেবার যে গল্পটা, সো ওই গল্পটা আমরা সেই ছোটবেলা থেকেই পড়তেছি। এই গল্পটা আসলে কতটুকু ফ্যাক্ট আর কতটুকু মিথ? এখানে দুইটা বিষয়। আমার কাছে আগে এটা মিথই, মানে আমার কাছে এখন পর্যন্ত এটা মিথই মনে হয়, আমার যতটুকু আমি পড়েছি। বাট মানে আফ্রিকায় কিছু আফ্রিকান ইহুদি আছে, এটা এক্স্যাক্টলি আমি জায়গাটার নাম মনে পড়তেছে না, এবং ইসরায়েলি সিক্রেট সার্ভিস তাদেরকে উদ্ধার করে ইসরায়েলে নিয়ে যায়। এবং ইসরায়েলে কিন্তু অনেক ব্ল্যাক কিছু পিপল থাকে, ওই আফ্রিকান। তো সেখানে তাদের সম্পর্কে বলা আছে যে তারা কুইন সেবার, রানীর সেবার বংশধর। তখন আমি একটু কনফিউজ হয়েছি আর কি, যে আমি তো জানতাম মিথ, বাট হয়তো যোগসূত্র থাকতেই পারে। কারণ আলেকজান্ডারের সাথে ক্লিওপেট্রার, বা মার্ক অ্যান্টনির সাথে ক্লিওপেট্রার যে আলেকজান্ডার না, সরি, জুলিয়াস সিজার এন্ড মার্ক অ্যান্টনি, ওদের সাথে ক্লিওপেট্রার সম্পর্ক আছে না, দুটো তো ক্রস
ক্লিওপেট্রা তো মানে মিথ না, ক্লিওপেট্রা তো মানে এক্সিস্ট করতে। হ্যাঁ ওটা তো সত্য একদম। তো ওইটাও হয়তো বা হতে পারে আর কি, বাট না হওয়ার সম্ভাবনাটা বেশি মনে হয়। আচ্ছা, কিন্তু ব্ল্যাক জিউস যেটা, সেটা একটু ইন্টারেস্টিং, এবং কেউ কেউ বলে যে ইতিহাসবিদরা যে এটা রানী সেবার সেই বংশধর। আচ্ছা, সো ক্লিওপেট্রা প্রসঙ্গে যেহেতু আসলো, ক্লিওপেট্রা প্রতি আমার একটা স্পেশাল ইন্টারেস্ট। রিয়েলি? তোমার তো একটু ম্যাচিউরড উইমেনদের প্রতি ইন্টারেস্ট বেশি। এটা তো নতুন কিছু না, এটা তো অলরেডি প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। তবে ইন্ডিয়াতে গিয়ে আমি ফিল করলাম যে আসলে ম্যাচিউরড বলতে আসলে কি মিন করে। তখন চিন্তা করলাম যে ম্যাচিউরড মানে হলো কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির সাথে আসলে বয়সের সম্পর্ক আমাদের হিস্ট্রিতে, মানে বা হিস্ট্রি না সরি মুভি বা অন্যান্য বিষয়ে দেখায় ক্লিওপেট্রা অনেক সুন্দরী না, সে তো মানে একটু ডার্ক ছিল, ব্ল্যাক ছিল, হ্যাঁ, বাট সে তার সৌন্দর্যের চেয়ে তার ডিপ্লোমেসি, তার এডুকেশন, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেক হাই ছিল। না, আমার কোনো মেয়ের সাথে কথা বলে ইন্টারেস্ট না ফিল করলে, আমি সেই জন্য ওই অর্থেই আমি ম্যাচিউর বলছি আর কি, তোমার ইন্টারেস্ট লেভেলে বলছি। দৈহিক সৌন্দর্য মিউজিয়ামের জন্য ঠিক আছে। এক্স্যাক্টলি। ও তুমি কি বলতে চাচ্ছিলে ক্লিওপেট্রা? আমি বলতেছিলাম যে ক্লিওপেট্রার সাথে আপনি কি দ্রৌপদীর কোনো কানেকশন খুঁজে পান? মানে আমার কেন জানি স্টাডি করতে গিয়ে আমি মনে হলো যে ক্লিওপেট্রা এবং দ্রৌপদী কোথায় যেন এরা কোইনসাইড করে। আমি আসলে এটা নিয়ে মানে দ্রৌপদীর ক্যারেক্টার নিয়ে আমি কখনো মানে একদম ডিপে যাই নাই, বাট আমি এটা শুনেছি অনেকেই, তোমার পাশাপাশি আমি আরও কয়েকটা জায়গায় শুনেছি আর কি এই কথাটা, সেম কথাটা, বাট আমি আসলে জানি না বিষয়টা। দ্রৌপদী নিয়ে আমার মানে জ্ঞান কম। আরে আপনার মহাভারত পড়তে হবে, মহাভারত না পড়লে হবে না, মহাভারত পড়েন। বাট এবার যেটা হয়েছে, আমি যখন ইয়েতে গেলাম, ওই লখনৌতে গেলাম, এই সিপাহী বিদ্রোহের যে একটা ছিল, মানে একটা মিউজিয়াম আছে 1857 মেমোরিয়াল লখনৌতে, ওখানে ঝাঁসির রানী সম্পর্কে পড়লাম। ঝাঁসির রানীর ব্যাপারে এখনো নতুন করে ইন্টারেস্ট জন্ম হয়েছে। আচ্ছা, মণিকর্ণিকা, লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই, হ্যাঁ। তো তখন আমার আসলে ক্লিওপেট্রার কথা মনে পড়ছিল, এই জন্য। ঝাঁসির রানীকে নিয়ে তো অনেক সিনেমা হয়েছে, তার মধ্যে হেমা মালিনীর একটা সিনেমা আছে ঝাঁসি কি রানী, তাই না? হেমা মালিনী রানী থাকে আর কি, অনেক আগের ছবি। আচ্ছা, ওটা দেখতে হবে। মানে ঝাঁসির রানী সম্পর্কে আগে জানতাম না, ওই ইয়েতে গিয়ে। তার পরবর্তীতে মনে হয় কাঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটা হয়েছে। আর ওই মিরাট শহরটা নিয়ে নতুন করে ইন্টারেস্ট জন্ম হয়েছে, যদি আমি মিরাটে যাই নাই, বাট মিরাট নিয়ে স্টাডি করে মনে হয়েছে যাওয়া দরকার ছিল। এনিওয়ে ভাই, এই যে আপনি গত বছর না কোন বছর, 2-3 বছর আগে বোধহয় একটা বই লিখতে শুরু করছিলেন, যে এই যে বিভিন্ন দেশের সেনা নিয়ে, রাষ্ট্রপ্রধান, 2 বছর হবে। ওই বইটা কি পাবলিশ করছিলেন পরে? রাষ্ট্রপ্রধানদের নিয়ে সেটা পাবলিশ করেছে, সেটা আমার এখন পর্যন্ত একমাত্র প্রকাশিত বই। সেই বইয়ের নাম হচ্ছে সামরিক স্বৈরশাসকদের অজানা উপাখ্যান। ও হ্যাঁ, ওটা মানে বের হয়েছিল। হ্যাঁ, বের হয়েছে। তো এই বইটা বইমেলাতেই প্রকাশ হয়েছিল। আচ্ছা, এখানে আমি 3টা ক্যারেক্টারকে মানে সামনে আনার চেষ্টা করেছি। একজনের নাম হচ্ছে মোবতু সেসে সিকো, উনি হচ্ছেন কঙ্গোর মানে সেনানায়ক এবং রাষ্ট্র পরিচালনা করত, ডিক্টেটর মোবতু সেসে সিকো। তারপর হচ্ছে অগাস্টা পিনাশে, এ ছিল চিলির। আর হচ্ছে ইদি আমিন দাদা, দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড। আচ্ছা, সো ওই বইটা আপনি আমাকে দিছিলেন, আমি ওই বইটা একটু কন্টেন্ট নেড়েছিলে দেখছি, পড়া হয় নাই। বাট এরা কেন স্বৈরশাসক বললে লোকজন বলে হচ্ছে হিটলারের কথা, মুসোলিনির কথা, এরা কেন? এরা আসলে গ্লোবাল পলিটিক্সে এমন কি রোল প্লে করে? আমার বইয়ের প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট ছিল, এটা ভূমিকাতে লেখা ছিল এরা কেন। মানে মুসোলিনি বা হিটলার, তাদের চ্যাপ্টারের পরে, মানে এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল এরা, যেটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীব্যাপী মানে কলোনিয়াল ব্যবস্থাগুলো ভেঙে যায়, মানে ইন্ডিয়া ভেঙে যায়, শাসন স্বাধীন হয় বা সবাই স্বাধীন হতে থাকে। কিন্তু যে কলোনিয়াল পাওয়ারগুলা, তারা তাদের যে বিজনেস বা জালিয়াতি বা লুটপাট বা শোষণ করা, সেটাকে চালিয়ে যাওয়ার জন্য তারা আরেকটা মানে মেথড অ্যাপ্লাই করা শুরু করে। সেটা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় ডিকটেটর সেট করে, এবং ডিকটেটরটা ম্যাক্সিমামই মানে ফ্রম তাদের মিলিটারি ডিকটেটর, তো তাদের জন্য সহজ ছিল মানে। এবং এই ডিকটেটররা কী করে, তাদের ওই সকল দেশের যারা গণমানুষের নেতা তাদেরকে হত্যা করে এবং ক্ষমতায় বসে। এবং তারা কিন্তু তাদের সেই কলোনিয়াল যে পাওয়ার, যে লিডার, কলোনিয়াল যে
বস তাদের পারপাসটাকেই সার্ভ করতো, মানে একটু ডিফারেন্ট, মানে এই সিমিলারিটিসটা নিয়েই বইগুলো লেখা। ওরকম তিনজন লোক যারা কিনা তাদেরকে যারা ইনস্টল করে তাদের দেশের কোম্পানিগুলোকে তারা তাদের অ্যাসেটগুলোকে পাচার করতো, এরকম আর কি বিষয়গুলো। ওই সিমিলারিটিস তিনটা, মানে এটা একটা তিনজনই ডিক্টেটর এবং তিনজনই তাদের মানে হত্যাকাণ্ড, রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে। অনেক সময় তো হত্যাকাণ্ড ছাড়াও কিন্তু অনেকে ক্ষমতায় আসে। মানে আচ্ছা, আমি আমার এই যে এবারকার যে বই ডিটাচমেন্ট টু ডিপার্চার, যে ইন্ডিয়ার বইটা, এই বইটা লিখতে গিয়ে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি। এতদিন পর্যন্ত আমি আসলে আমার কোনো টাইম লাইন খুঁজে পাইতাম না, মানে আমি আসলে কোন সময় এক্সিস্ট করতেছি। আচ্ছা, মানে জিনিসটা খুব পিকুলার, বাট এটা ফ্যাক্ট যে আমি আসলে টাইম লাইন খুঁজে পাইতাম না। আমি কখনোই এই 2024 এখানে আমি ফিজিক্যালি মেন্টালি কোথাও আমি বিলং করতাম না। সো আমার তখন মনে হইতো যে আসলে আমি ইতিহাসের কোন টাইম লাইনটায় আসলে বসবাস করতেছি। সো তো এবার আমি ইন্ডিয়ার এই বইটা দিক থেকে আবিষ্কার করলাম যে আমার জীবনের টাইম লাইন হলো 1889 থেকে 1947। 1890 থেকে 1947, কারণটা কি? এটা হলো, মানে আমি দুইটা টাইম লাইন পাইছিলাম। একটা হলো 1366 থেকে 1424, আর হচ্ছে এটা মানে 58 বছরের একটা টাইম লাইন আর কি। এটা পাইলাম এই কারণে যে আমি তো, আপনি জানেন আমি ছোটবেলা থেকে প্রচুর মানুষের বায়োগ্রাফি করি এবং প্রচুর ইন্টারভিউ করি, অভিজ্ঞতা সম্পন্ন। সো বায়োগ্রাফি পড়তে গিয়ে দেখলাম যে যারা আমাকে হাইলি প্রভাবিত করছে এর সবাই হচ্ছে এই 1400 এবং 1500 শতকের মানুষ, অথবা 1800 এবং 19 শতকের মানুষ। আমি দেখি যে আমার এই 20 শতক মানে 21 শতকের কোনো মানুষের, 20 এবং 21 শতকের কোনো মানুষের প্রতি 1947 সালের আগে যারা ছিল তারা কি অধিকাংশ বাঙালি টাইপের কেউ নাকি বাঙালি অগবাঙালি সবাই মিলেই? আচ্ছা, কারণ 1900 সালে মানে ওই তোমার যে সময়টা, ওই সময় কিন্তু বাংলায় একটা বিশাল ব্যাপার ঘটে, এটাকে বলে বেঙ্গল রেনেসাঁ। হ্যাঁ, মানে যেমন ধরেন যে সত্যজিৎ রায়, বেঙ্গল রেনেসাঁর রেজাল্ট, মানে সুকুমার রায়, সত্যজিৎ রায় তো আর একটু পরে, মানে বলতেছি সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বা যদি মাইকেল মধুসূদন যাই, সেও তো সে 19 বেঙ্গল রেনেসাঁ ওই জন্যই আসছে কথা। আর ওইদিকে যদি যাই, হারমান হেস, ফ্রেডরিক নিটশে, আচ্ছা, লিও টলস্টয় তো ওই সময়, হ্যাঁ, বা অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন আমার প্রভাবিত করে না। আচ্ছা, আইনস্টাইনের প্রতি ইন্টারেস্ট, ম্যাক্স প্ল্যাঙ্কের প্রতি ইন্টারেস্ট আছে, বা হাইজেনবার্গ, স্টোডিঞ্জার। সো দেখলাম যে হয় আমার জন্য 1400 শতক অথবা 1500 শতক, এইটা ভালো, আর হচ্ছে হয় 19 শতক অথবা 20 শতক। এটা করতে গিয়েই তখন হচ্ছে চিন্তা ভাবনা করে যোগ বিয়োগ করে টোরে দেখলাম যে বেশিরভাগ মানুষ ওই শতকে পড়ছে, তখন এই 1889 এবং এতে করলাম। তো এটা আমার বইতে লিখছি যে আলটিমেটলি ইন্ডিয়ায় কি আমার সবচেয়ে বড় লাভটা হয়েছে তুমি আবিষ্কার করতে পেরেছো যে আমি আসলে কোন টাইম লাইনে আছি। পর্যন্ত আমি কোনো টাইম লাইনই খুঁজে পাইতাম না, এটা একটা বিরাট সমস্যা। সো এটা বলার কারণ হলো যে আপনি যেহেতু হিস্ট্রি নিয়ে স্টাডি করেন, মানে আপনার কি মনে হয় যে আপনার জন্য ইতিহাসের কোন টাইম লাইনটায় আপনি মানে আপনার জীবন ধারণের জন্য সবচেয়ে আদর্শ সময় ছিল? এটাও তো ভাবার বিষয়। হঠাৎ করে মানে তোমার প্যাটার্নটা একরকম, তুমি তো সবকিছু একটা প্যারালাল করো, বা তোমার একটা প্যাটার্ন আছে জানি আমি। হ্যাঁ, বাট আপনি তো অনেকদিন ধরে এগুলো স্টাডি করেন, আপনার কখনো এই ধরনের প্রশ্ন শুনি নাই বা কখনো এরকম চিন্তার উদ্রেক হয় নাই। সেটা হওয়া লাগবে না, কিন্তু এখন হঠাৎ করে এটা চিন্তা করতে হবে। এটা এর আগে একটা কথা কিছুক্ষণ আগে বললাম না, হঠাৎ করে বলতে পারবো না, হয়তো চিন্তা করে বলতে পারবো। আচ্ছা, সো যদি ওইভাবেই করি, মানে আপনি এখনকার সময়কে আপনি ওকে, নাকি আপনি মনে হয় যে আপনি আগে বসবাস করে ভালো হতো, এটা বলেন। আমি ওকে আছি। আমি যা এই সময়, যেমন আমি একেবারেই আমি এই সময়টাকে কোরিলেট করতে পারি না। আমার এই ইন্টারনেট যুক্ত পৃথিবী আমার ওই হিসাব করলে আমার মানে 90s খুব ভালো লাগতো। 90sও কেন জানি আমার ভালো লাগে না, কারণ 90s আমি 90s-এর ব্যাপারগুলো আমার কাছে অনেক অথেন্টিক মনে হতো আর কি। মানে তুমি যেটা বলে ইন্টারনেট বলাতে, মানে ইন্টারনেট আসার পর তথ্য প্রযুক্তি অ্যাভেলেবিলিটি, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার অ্যাভেলেবিলিটি, মনে হচ্ছে যে আমাদের মানে লাইফের কোয়ালিটিটা আগে যেমন একটা নাটক হুমায়ুন আহমেদের, না আমি বরং আরেকটু অন্য জায়গায় বলি, আমার মনে হয় যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীটাকে শেষ করে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পৃথিবী মেবি আরেকটু বেটার ছিল বসবাসের জন্য। না বলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবশ্যই অনেক ক্ষতি হয়েছে,
এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি মানে হয় না ক্ষতির পরে এটার মানে যদি কোনো ইনডিরেক্ট লাভ থাকে, সেই লাভটা হচ্ছে কলোনিয়াল সিস্টেম যেটা গ্লোবালি ছিল এস্টাবলিশড, এটার পতন হয়েছে। ওকে, কিন্তু আবার কলোনিয়াল সিস্টেম পতনের পর আবার এটা সুফল মানুষ ভোগ করতে পারে নাই, কারণ ওই কলোনিয়াল পাওয়ারগুলা নতুন পাওয়ারের উদ্ভব হয়েছে। ওই পাওয়ারগুলা কি করছে, তারা আবার আমি আমার বইতে যে জেনারেলদের কথা লিখছি, মানে সারা বিশ্বব্যাপী দুই মেরুকরণ হয়েছে ক্ষমতার, মানে দুইটা সুপার পাওয়ার, এবং তারা তাদের ডিকটেটরদেরকে বসায় তারা তাদের ওখান থেকে আবার লুণ্ঠন শুরু করছে। কারণ দ্বিতীয় বিশ্ব যদি নাও হইতো মানে তাহলে ইন্ডিয়া মানে এখনকার যে ফরম্যাট না, মানে এন্টায়ার তখন ব্রিটিশ ইন্ডিয়া যেটা, এটা আরও দেরিতে মানে স্বাধীনতা পাইতো, এবং সেটা হয়তো রক্ত ঝরতো। কারণ ইন্ডিয়ার স্বাধীনতা কিন্তু ওই আগস্ট মাসে কোনো রক্ত ঝরে নাই ওভাবে, রক্ত ঝরছে রায়োটে বা মানে অল্প অল্প। হ্যাঁ, সো ইতিহাস নিয়ে যেহেতু আপনার ইন্টারেস্ট, আমি আসলে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিনিসটাকে পারপাসফুলি বলছি যে আলটিমেটলি কলোনিয়ালের যে সময় যে পৃথিবী বা ফিউডালের যে সময় যে পৃথিবী, সেই পৃথিবীগুলোর সাথে এই ধরেন এখন এই ডেমোক্রেটিক, এখন তো মূলত ডেমোক্রেসির বিভিন্ন দেশেই হয়, সো ডেমোক্রেটিক পৃথিবী এইটা কম্পেয়ার করার মতো যথেষ্ট সময় কি পৃথিবী পাইছে, নাকি আপনার মনে হয় কি যে আসলে ফিউডাল বা ইয়ের জায়গা এখন কিছু ওয়েলফেয়ার স্টেট পৃথিবীতে আছে কিছু, বাট অধিকাংশ পৃথিবী এখনো মানে খারাপ অবস্থানে আছে। কয়েকটা দেশ, ইউরোপের কয়েকটা দেশ ওয়েলফেয়ার স্টেট, যেখানে মানুষের স্বাধীনতা আছে, নিরাপত্তা আছে, মানে সব কিছুর, বৃদ্ধ বয়সী নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং জীবনকে উপভোগ করার ব্যবস্থা আছে আর কি, বা তার শ্রমের বা জ্ঞানের বা জ্ঞান চর্চা করার বা ফিউচার, মানে সব কিছু মানে ওয়েলফেয়ার স্টেট। কিন্তু এছাড়া ওই ব্যাপারটাকে বাদ দিয়ে যদি আমরা বিবেচনা করি, পৃথিবী আসলে হিসেব করলে আগের চেয়েও কিছু কিছু ক্ষেত্রে খারাপ। আচ্ছা, আপনি আগে মানে গণহত্যা, রিসেন্ট ডেজে আমরা যুদ্ধের নামে যে গণহত্যাগুলো দেখছি এবং তুচ্ছ কারণে গণহত্যাগুলো দেখছি, এগুলো মনে হয় বেশি হচ্ছে আগে, এখন অনেকভাবে মানে হচ্ছে আর কি, মানে খুব যে ভালো অবস্থা না। পৃথিবীর ইতিহাস আগেও যেমন আমরা বলি না মানে বর্বর বা বারবারিক থেকে কথাটা আসছে হয়তো, তো ওই বারবারিজম আগেও যেমন ছিল এখনো আছে। এখন আমরা সো চেঙ্গিস খানকে তারা পৃথিবীর জন্য প্রাসঙ্গিক না? পৃথিবীর জন্য, পৃথিবীর ইতিহাসে সে তো একটা স্থান আছেই তার, কিন্তু চেঙ্গিস খানকে হয়তো মঙ্গোলিয়ানরা তাদের জাতির পিতা মানে, তার নাম, তাকে তারা তেমুজিন তার মূল নাম। আবার চেঙ্গিস খান পৃথিবীর মানে অনেক অনেক কিছু নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তারপর তার মঙ্গল বাহিনী মানে অনেক ত্রাস, ডাকাতি, লুটপাট। আর রাজা বাদশাহ যারা, তারা সবসময় ডাকাতি থাকে এখনো কাইন্ড অফ। আচ্ছা, সো আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি ভাই। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি তো দেশের ভিতরেও অনেক ঘুরেন, চেষ্টা করেছি। সো টুরিস্ট হিসেবে মানে টুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশের আসলে পটেনশিয়ালিটি আরও কিছু আছে, নাকি আপনার মনে হয় যে এগুলো আসলে, যেমন আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমার আমেরিকান এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমাকে এমন কিছু বলো যেটা মানে আমি ইন্ডিয়ায় পাবো না কিন্তু বাংলাদেশে গিয়ে পাবো। সো টুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশকে যেভাবে হাইলাইট করা হয়, এটা কি আসলেই হাইলাইট করার উপযুক্ত, নাকি এই ক্ষেত্রে আমরা কিছুটা বায়াসনেস দ্বারা আক্রান্ত এই ধরনের করি? প্রথমত ইন্ডিয়ায় যা আছে বাংলাদেশেও তা আছে, মানে এক্সেপশনাল কিছু নাই, বরং ইন্ডিয়াতে অবশ্যই বেশি আছে। কারণ আমি ওই তাকে ওই প্রশ্নের কনভিন্সিং অ্যানসার দিতে পারিনি আসলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা নাই, মানে সে ইন্ডিয়াতেই বাংলাদেশে যা দেখতে চায় ইন্ডিয়াতেই তা পাবে, কারণ ইন্ডিয়ার একটা পার্ট বাংলার, মানে ওয়েস্ট বেঙ্গল বাংলার মতো। হ্যাঁ, তবে আমার এক জুনিয়র আমাকে একটা কথা বলছে যে বাংলাদেশে প্রচুর হাওর আছে, ইন্ডিয়া সম্ভবত হাওর নাই। এটা কি আপনি এটা কি জানেন? হ্যাঁ, এটা একটা সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, তো বাট ইন্ডিয়ার কেরালাতে মানে ইন্ডিয়ার আসলে নাই যে সেটা বলা মুশকিল। এত বড়, এত বৈচিত্র্যময় একটা দেশ, কোন প্রান্তরে যে কি আছে, মানে একটা দেশের মধ্যে এত কিছু, বা এটা তো আসলে একটা পলিটিক্যাল বাউন্ডারি, বাট এটা তো সেটাকে আমরা এখন, হ্যাঁ ঠিক আছে, এখন বলেন বাংলাদেশ আসলে
টুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশকে যেভাবে হাইলাইট করা হয় এটাকে আসলে হাইলাইট করার মতো? হাইলাইট তো আমরা করি আমাদের, তুমি যেটা বললা বায়াসনেস, হ্যাঁ, বাট বাংলাদেশকে হাইলাইট করার মতো যে জিনিসটা আছে, হাইলাইট বলি না আমি, হাই রেট বলছি, রেট হাইলাইটিং। কে হাইলাইট করে? এই যে বাংলাদেশে নাকি পর্যটনের জন্য বিপুল সম্ভাবনাময়, এটা সেটা অনেক কথা শুনি। ওটা তো আমাদের কথা, তো গ্লোবালি কেউ বলে না। আমাদের তো আমরা সবসময় আমাদেরটা বলি, নিজেদের ঢোল তো আমরা নিজেরা পেটানো কিছু ক্ষেত্রে উচিত, বাইরের দেশের মানুষের সাথে করা উচিত। কিন্তু মানে জায়গা সৌন্দর্যের চেয়ে বড় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওটার ম্যানেজমেন্ট, ওটার অ্যাক্সেস করার বা ইজ অফ অ্যাক্সেস যেটা, সেটা আমাদের তো একদমই নেই। কিন্তু আমাদের দেশে তো অনেক সুন্দর জায়গা অবশ্যই আছে, বা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ আমাদের সুন্দরবন, তারপর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত আমাদের, তাই না? তো এগুলো তো অবশ্যই এগুলাকে হাইলাইট বা হাইলাইট করার মতো জিনিস। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এখানকার নিরাপত্তা, বা যারা যাবে তাদের নিরাপত্তা বা প্রাইসিং। তবে গ্লোবালি আরেকটা জিনিসের জন্য হাইলাইট করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের গ্রিননেস। এটা পুরো বাংলাদেশের যে সবুজের যে ব্যাপারটা, সবুজ কই পান? ওভারঅল সবুজ বাংলাদেশ, ঢাকা সবুজ না, কিন্তু তুমি বাংলাদেশে মানে গ্রামে গঞ্জে ঘোরা কেমন হয়েছে তোমার? প্রচুর সবুজ পাও নাই? পাইছি। ওভারঅল তো সবুজ, এই সবুজটাও নাই। এই সবুজটাও আসলে অন্যান্য দেশে কম, কারণ আমরা তো আমাদের যে মানে জলবায়ু, এটার কারণে বৃষ্টি হয় প্রতি বছর, কিছুটা সবুজ থাকে। এই সবুজ আমি দেখেছি যে বাইরের দেশের মানুষরা এই সবুজটাকে আবার মূল্য দেয়, এবং বাংলাদেশ বললেই এই সবুজের কথাটা তারা বলে। এই লাস্ট কয়েকটা মানে দিনে বিভিন্ন জাতিসত্তার মানুষের সাথে কথা যখন বললাম, কেউ যদি বাংলাদেশকে চেনে তখন তারা দেখলাম যে সবুজ, তোমাদের দেশ নাকি অনেক সবুজ, এই কথাটা বলে আর কি। আমার ভাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কাফকা 42 বছর পর্যন্ত, 42 বছরই বাচ্চা অ্যাকচুয়ালি। সো আপনারও তো মনে হয় 42 বা 43 বয়স। সো যদি আপনার জীবন থেমে যায় এই 42-এই, মানে আপনার এমন কোনো আনফিনিশড ড্রিম বা আনফিনিশড প্রজেক্ট আছে ইতিহাস, রাজনীতি বা প্রত্নতত্ত্ব কোনো কিছু নিয়ে, যেটা যদি থেমে যায় তাহলে এমন হবে যে আসলে হইল না করা? আসলে আমার তো মনে হয় কিছু শুরুই করতে পারি নাই, যদি ওই ফিলটা বলো আর কি। আচ্ছা, মানে আমার মনে হয় যে আমার অনেক কিছু করার আছে, হ্যাঁ, অনেক কিছু এখনো সবকিছু গোছানো বাকি, মানে যে শখের। হ্যাঁ, এই জন্যই শৌখিন মানুষ দেখলে আমার মনে হয় যে মানুষের আসলে কচ্ছপের আয়ু পাওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি মানুষ কচ্ছপের আয়ু পায় না, এটাই সমস্যা। সো যদি করা না হয় তাহলে আপনি কিছু মিস করবেন না, মানে আফসোসে তো। তোমার ফিলোসফি আর আমার ফিলোসফি তো এক না। তুমি যেমন বলো না যে জেমসের মরে যাওয়া উচিত, এটা তো আমি মানবো না। আমি তো চাবো যে জেমস যেমন অঞ্জন দত্ত কিছুদিন আগে আসলো, তার গান শুনলাম, তার বয়স 72 বছর বয়স। তো ওটা আর কি, মানে এক একজনের ফিলোসফি একরকম। তুমি মনে করো যে প্রয়োজন শেষ, মরে যাও, আমি সেটা মনে করি না আর কি। না, মানে জিনিসটা আমি ওইভাবে বলি না, আমি বলি হচ্ছে যে যারা প্রচুর মানুষের ভালোবাসা পায়, তারা যখন যে কারণে ভালোবাসা পায় সেটা যখন ডেলিভার করতে পারে না, তখন আসলে তাদের নিজের ভেতরে যে প্রতিনিয়ত এক ধরনের রক্তক্ষরণ হয়, সেটা নিয়ে বেঁচে থাকাটা আসলে খুব কষ্টকর। আপনি এটাকে উপযোগের জায়গা থেকে দেখছেন, আমি উপযোগের জায়গা থেকে বলিনি। আচ্ছা, সো ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। বাংলাদেশের খেলা না থাকলে আপনার সাথে তো আরো কিছুক্ষণ আলাপ হতো। আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আয়োজকদের বা ক্যামেরার পেছনে। আপনি চা খান, আমি শেষ করি। আমরা দেখা যাচ্ছে বই বিনিময় কর্মসূচি করি, আমরা বই পড়া কর্মসূচি করি, নানা ধরনের CSR করি, কিন্তু আমার মনে হয় যে এখনকার পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে শৌখিন মানুষ তৈরি প্রজেক্ট। তো এই জন্য শৌকত ভাইয়ের মতো যারা বিভিন্ন টুকটাক শখ এখনও এই বয়সে লালন করে, বা আরেকটু ছোটো পোলাপান যাদের মধ্যে শখ আছে, কীভাবে শৌখিন মানুষ তৈরি করা যায় এই প্রজেক্টে আসলে ইনভেস্ট করলে ব্যাংক বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, তাহলে আমার মনে হয় সোসাইটিটা আরেকটু বসবাসযোগ্য থাকতো। এই শৌখিন মানুষের অভাবে চারদিক থেকে এক ধরনের চাপ, কীভাবে যেন এক ধরনের চাপ এবং সাফোকেটিং একটা অবস্থা মনে হয়। সো এই জন্য আমার মনে হয় যে শৌখিন মানুষ আরও বেশি তৈরি হোক, এবং এটার জন্য শৌখিনতা নিয়ে আরও বেশি কথাবার্তা হোক। আপনার বাবুল রেশোতে তো আসলে আমি বেসিক্যালি ব্যক্তিকে পোট্রে কম করি, ব্যক্তির ভাবনা পোট্রে করি, এবং ভাবনা পোট্রে করার একটা বড় সমস্যা হচ্ছে যে
কেউ যদি খুব ভালো বলতে না পারে তখন তার ভাবনা বের করে আনাটা খুব কঠিন এবং আলাপ আগে নেওয়াও কঠিন। সো এই জন্য শৌকিত ভাইকে যদি লিখতে দেওয়া হয়তো সে হয়তো আমার বিভিন্ন প্রশ্নের আরও অনেক সুন্দর কাউন্টার দিতে পারতো, যে কারণে এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে একটা এর ইস্যু। বাট উনি যেহেতু এই প্রথম ক্যামেরার সামনে আসছে, আরও কয়েকবার আসছে, এরপরে হয়তো শৌখিনতা বিষয়ে শৌকত ভাইকে আরও অনেক সুন্দরভাবে পোট্রে করা যাবে। বাট যেটা বললাম, শৌখিন মানুষ চাই। আব্দুল আবু সাইদ উনি যখন বিশ্ব সাহিত্য স্টার্ট করছিলেন সেটা ছিল আলোকিত মানুষ চাই। আমার মনে হয় আলোকিত মানুষ এই যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্ট এখনকার সময় অতটা প্রাসঙ্গিক না। আমার এখনকার সময়ের জন্য আমাকে মনে হয় যে আলোকিত মানুষ চাই, এটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সো শৌখিন মানুষের খোঁজ চলতে থাকুক এবং যাদের কাছে টাকা পয়সা আছে তারা শৌখিন মানুষের জন্য বিনিয়োগ করুক, সেই প্রত্যাশা জমা রেখে আজকের মতো বাবুল থেকে বিদায় নিই। সবাই ভালো থাকেন।